এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তোমাকে বলি না ওই ছেলের সাথে কথা বলবা না, কোনো ছেলের সাথে কথা বলবা না, কিন্তু তুমি কেন ছেলেদের সাথে কথা বলো? আমার কিন্তু অনেক খারাপ লাগে। এই তুই কে রে? আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না তোকে বলে দিতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমার কষ্ট হয়, অনেক খারাপ লাগে, কেন তুমি বুঝো না? তোকে কতবার বলবো তোর সাথে আমার যাবে না? কেন যাবে না? মানিয়ে নিতে পারলে সব কিছু সম্ভব। দেখ এসব আজাইরা প্যাচাল পারিস না তো, ভালো লাগে না এসব। আর তুই তোর মতন কাউকে খুঁজে নে। তোর থেকে দেখেছিস কত বড় আমি, 4 বছরের বড় তোর থেকে, বুঝেছিস? তোমাকে ছাড়া তো অন্য কাউকে ভালো লাগে না। আমি তোমার পাশে দাঁড়ালে তুমি আমার থেকে 4 আঙ্গুল ছোট হবা। এমন করো কেন? তুমি শুধু অবহেলাই করো। একটু ঠিক মতো কথা বললে কি হয় শুনি? থাপ্পড় না খেতে চাইলে এখান থেকে যা, না হলে তোর এদিকের দাঁত ওইদিকে আর ওই দিকের দাঁত এইদিকে করে রেখে দিব। আমাকে এখন পড়তে দে, না হলে সত্যি সত্যিই মেরে দিব। এমন করো কেন? শুধু তো ভালোবাসাই চেয়েছি নাকি? আকাশা, তোরে তো আমি। ইরা আপু চেয়ার থেকে উঠতেই দিলাম দৌড়। এক দৌড়ে নিজের রুমে। চলেন পরিচিত হয়ে নেই। আমি আকাশ আহমেদ নীল, বাবা মায়ের একমাত্র সন্তান, শুধু গল্পে বাস্তবে না। সে যাই হোক, আমি এবার অনার্স 2য় বর্ষের ছাত্র। আর এতক্ষণ যাকে ভালোবাসি ভালোবাসি বলছিলাম সে হচ্ছে আমার চাচাতো বোন ইরা। জয়েন্ট ফ্যামিলি। ডাইনিটাকে ভালোবাসিস, কিন্তু আমার ভালোবাসা বুঝতেই চাইছে না। আমার থেকে 4 বছরের বড়, মাস্টার্স কমপ্লিট, এখন জব খুঁজছে। বলেছিল যেই কলেজে পড়ি ওখানেই নাকি চাকরি নিবে, তাই খেয়ে না খেয়ে পড়াশোনা করছে। ওখানেই ইরা আপু পড়াশোনা করেছে। মাঝে মাঝে কলেজে কাজের ক্ষেত্রে যাই, বাইরে ঘুরতে যাই, কিন্তু ওর সাথে 2-3টা ছেলে মেয়ে থাকেই। ছেলেগুলোদের দেখে অনেক রাগ হয়। ওর পাশে বসে থাকলে, কথা বলতে দেখলে অনেক কষ্ট হয়। ইরা আপুকে বলি এগুলো না করতে, কিন্তু ওগুলো বেশি বেশি করে। ওর একটা ছেলে ফ্রেন্ডও আছে, তাই আরো বেশি করে আমার জলে। বসে বসে ভাবছি এর কি করব, কিন্তু বুঝতেই পারছি না কি করব। কিছুক্ষণ পরে একটু আমিও পড়ি, না হলে কপালে দুঃখ আছে, বই খুলে রেখে মোবাইল টিপছি। তখন কেউ কান ধরে মোচড় দিল। ও মা গো, কান ছিঁড়ে গেল গো। ও হু হু, এই কেড়ে ছাড়, লাগে তো। তুই পড়ছিস না মোবাইল দেখিস? আমি সব কিছু পারি। সব কিছু পারিস, তাই তো ফেল করিস। আপু ফোন নিয়ে নিল। এই তুমি আমার ফোন দাও, না হলে কিন্তু ভালো হবে না। আগে পড় তারপর ফোন পাবি। এই যে আমি তোর বিছানায় বসলাম, যদি দেখেছি পড়ছিস না তাহলে তোর কানের জায়গায় কান থাকবে না। আমি পড়বো না, তুমি তোমার রুমে যাও আর আমার ফোন দাও। কি বলি তুই? এই নানির মেয়ে এখন আবার কোথা থেকে আসলো? এই না আম্মু, কিছু না। ইরা, ও যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত ওর ফোন ওকে দিবি না। আর বেত নিয়ে বস, যদি টেরা বেকা দেখিস তাহলে ওর পিঠে ছাল তুলে নিবি। কি বললি তুই? ছোট আম্মু এই গাধাকে পিটিয়ে কখনো মানুষ করতে পারবো না। ও গাধা গাধাই থাকবে। দেখো, আমাকে গাধা বলবা না। দেখো, আবার রাগ দেখাচ্ছে। না আসলে তা নয় আম্মু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ছি। পড়ছে কে? শুধু বইয়ের দিকে তাকিয়ে আছি। যদি পড়াতে মন না বসে তাহলে পড়বো কিভাবে? ফোনে ফিঙ্গার লক করা আছে, তাই যতই ফোনের ভিতরে কি আছে দেখার চেষ্টা করুক, কিন্তু কাজ হবে না। কিছুক্ষণ পরে ইরা আপু ওখান থেকেই বলল, এই তুই পড়ছিস নাকি কি করছিস? শুধু পড়া আর পড়া। এত পড়ে হবে কি? ঘুরে তো ওই বিয়ে শাদি করে সংসার করে খাওয়া লাগবে। বিড়বিড় করে কি বলিস? যা বলবি জোরে করে বল। পাগলের পেট খারাপ তো, ও কিছু না। আর আমার পড়া শেষ, এখন ফোন দাও। হারামজাদা, তুই পড়লি কি? যে পড়া শেষ 2 ঘন্টা পড়বি তারপর ফোন পাবি, তার আগে না। আমি ফোন নিয়ে গেলাম। এটা কিন্তু ঠিক হচ্ছে না আপু, তুমি আমাকে আমার ফোন দাও। ইরা আপু আর কিছু বলল না, উঠে চলে গেল। ধূর চাই। আমিও উঠে ইরা আপুর রুমে এলাম। পড়া বাদ দিয়ে এখানে কি করছিস? ফোন দাও। ছোট আম্মুকে কি ডাকবো? দূর চাই। আচ্ছা শোনো না, আই লাভ ইউ।
আমার কথা শুনে ইরা আপু স্কেল নিয়ে উঠতেই আবারও রুমে চলে এলাম। ইস, একটা পিসি অথবা ল্যাপটপ থাকলে কত যে ভালো হতো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে, তাই নিচে এলাম। আম্মু, ও আম্মু, খাবার দাও। এমনভাবে ষাঁড়ের মতো চিৎকার না করলে হয় না। বুঝলাম না, আম্মু কি আব্বুর সাথে ঝগড়া করেছে নাকি? না হলে তো এমনভাবে রেগে থাকার কারণ খুঁজে পাচ্ছি না। আমি খেতে বসলাম। একটু পরে ইরা আপু এলো। তারপর আমি খাওয়া শেষ করে ইরা আপুর রুমে চলে এলাম, কিন্তু ফোন দেখতে পেলাম না। কোথায় ফোন রেখেছে আল্লাহ জানেন। তাই আবার আমার রুমে এলাম। এসে দেখি আমার বিছানায় ফোন আছে। তাই দরজা লাগিয়ে লাইট অফ করে ফোন নিয়ে ফোন চালাতে লাগলাম। কিছুক্ষণ ফোন চালিয়ে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুমের 14টা বেজে গেল। যাও তো, আমি উঠবো না। তুই কি উঠবি না পানি নিয়ে আসবো? উঠবো না, যা করার করো তুমি। ইরা আপু কিছু না বলে আমার ওয়াশরুমের দিকে যেতে লাগলো। তাই একবার উঠে দাঁড়িয়ে পড়েছি। তারপর গিয়ে ওয়াশরুমে দরজা লাগিয়ে দিলাম। এই কুত্তা, দরজা খোল, না হলে কিন্তু ভালো হবে না। তুমি প্রতিদিন এমনভাবে আমার ঘুমের 12টা বাজিয়ে দাও, তাই এটাই তোমার শাস্তি। দেখ, আজকের দিনটা যদি ভালো থাকতে চাস তাহলে দরজা খুলে দে, না হলে তোর কি হতে পারে তুই ভালো জানিস। ভয়ে চুপচাপ দরজা খুলে দিলাম। পাগলেও নিজের ভালো বুঝে। ইরা আপু দরজা বাইরে এলো, সাথে একটা বালতি। আমি পালাতে যাব তার আগেই ইরা আপু দিল শরীরে পানি চালিয়ে। হা হা হা, সকাল সকাল তুমি এটা কি করলা? বালতিতে দেখি আরও পানি আছে, তাই বালতি কেড়ে নিয়ে দিলাম ইরা আপুর দিকে চালিয়ে। শুধু আমাকে পানি দিয়ে ভেজানো, এবার নাও তুমি। সকাল সকাল গোসল করো। বিবাহিতরা সকাল সকাল গোসল করে, কিন্তু আমরা তো সিঙ্গেল, আমাদের ভিতরে তো কিছু হয়নি। আচ্ছা চলো, যখন গোসল করলাম তখন ওটাও করে নিই। ওটা করেনি মানে? এই, তুই আমাকে কি বোঝাতে যাচ্ছিস? তুমি যেটা ভাবছো ওটাই। আচ্ছা চলো না, বাকি কাজটুকু করে নেই। তোকে হাতের কাছে পেলে তোর কি অবস্থা যে হবে তুই ভাবতেও পারছিস না। ইরা আপু তেড়ে আসতেই পা পিছলে আমার উপর ধপাস করে পড়ে গেল। ও মা গো, আমার কোমর বুঝি গেল। হুম। আমি নিচে পড়ে ইরা আপুর মুখের দিকে তাকিয়ে আছি। ইরা আপু শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সুযোগ বুঝে দিলাম কপালে একটা কিস। রেগে উঠতে গিয়ে আবার পা পিছলে পড়ে গেল আমার উপরে। এবার খুব জোরেই লেগেছে। ও মা গো, গেলাম গো, কি জোরেই না লাগলো। আমার এমন চিৎকার দেওয়া দেখে ইরা আপু তাড়াতাড়ি আমার মুখের উপর ওনার ঠোঁট দিল। আমার তো চোখ বড় বড় হয়ে গেছে। ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ইরা আপু আবার উঠে গেল। এবার সাবধানেই উঠেছে। লজ্জা পেয়ে ইরা আপু চলে গেল। আমি ঘুরে ওনার দিকে তাকিয়ে আছি। তখনই মায়ের আগমন আমাকে ওভাবে পড়ে থাকতে দেখে বলল, কিরে, তুই এমনভাবে কলা গাছের মতো পড়ে আছিস কেন? আর ফ্লোরে পানি কেন? আর তুই ভিজলি কিভাবে? ইরাও ভিজে গেছে? ওই কুত্তি আমার এমন অবস্থা করেছে। ও মা গো, কোমর বুঝি ভেঙে গেছে, হাড় একটাও আস্ত নেই। ন্যাকামি না করে উঠে ফ্রেশ হয়ে নে। এরা দিন দিন বড় হচ্ছে না, আরো ছোট হচ্ছে, আল্লাহ জানেন। উঠছি, এত রাগও কেন? আমি সাবধানে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বের হতেই দেখি আম্মু পানিগুলো পরিষ্কার করে চলে গেছে। শরীরে হালকা পেইন হচ্ছে। এমন একটা আলুর বস্তা যদি আমার উপর পড়ে তাহলে কি ব্যথা হবে না? তারপর নিচে নেমে এলাম খাবার জন্য। আমি গিয়ে বসতেই আম্মু খাবার দিতেই খেয়ে নিলাম। ইরা আপুর দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। বড় আম্মু, তুমি একটা বিচার করে দাও। কি হয়েছে? কিসের বিচার? আমার কথা শুনে ইরা আপু রেগে তাকালো। তোমার মেয়ে আজকে আমাকে পানি দিয়ে ভিজিয়েছে। তারপর পুরো কথা বলার আগে কেউ আমার পায়ে চিমটি কাটলো। ও মা গো। এই, তুই ফাজলামো না করে চুপ করে খা। বুঝতে পারছি না এরা দুজনে বড় হচ্ছে না দিন দিন ছোট হচ্ছে। দুজনে সাপে নেউলের মতো একে অপরের পেছনে সবসময় লেগে থাকে। আহা, ওকে বলতেই দাও না। আর এমনভাবে চিৎকার করলি কি জন্য? গেলাম গো, বিড়ালে পায়ে আঁচড় দিয়েছে তাই চিৎকার দিয়েছি। তুই এখানে বিড়াল পেলি কোথায়? বাসায় তো কোনো বিড়াল নেই। ওটা তো আমিও জানি,
এই যে এই আলুর বস্তাকে বিড়াল বলেছি, কথাটা বলতে দেরি, কিন্তু পায়ে লাথি পড়তে দেরি না। ডাইনি, তোকে তো আজকে আমি। এই দেখেন ভাবি, আবারও দুজন ঝগড়া শুরু করেছে। এদের নিয়ে আর পারি না। দুজনে আছে বলেই তো মনে হচ্ছে বাসায় লোকজন আছে। দুজনের একজন যখন থাকে না, তখন কেমন বাসাটা ফাঁকা ফাঁকা মনে হয়। তারপর খাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর বাইক নিয়ে ভার্সিটিতে এসে বন্ধুদের পাশে বসলাম। আজকে সকালের কথাটা মনে হতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। ইস, কি ভালোই না লাগছিল তখন। কি রে, এমনভাবে হাসছিস কি জন্য? না, তেমন কিছু না, এমনি এমনি হাসি আসছে। তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। বল কি হয়েছে? সকালে ইরা আপু নিজে থেকে কিস করেছে। আহা, কি যে ভালো লাগছে না, বলে বোঝাতে পারবো না। ওরে আমার প্রেমিক পুরুষ রে, কি জন্য কিস করেছে শুনি? তাহলে শোনো, তারপর ওদের সব বললাম। কিন্তু ভাই, এই মেয়েকে বোঝা বড় দায়। শালা এত কিছু করলাম রাজি করানোর জন্য, কিন্তু কিছুতেই কাজ হলো না। কিভাবে যে রাজি করাই। জেলাস ফিল করা, তাহলে রাজি হলে হতে পারে। সেটা কি করেনি ভেবেছিস? কিন্তু কাজ হয়নি। আব্বুকে গিয়ে বলে দিয়েছে। ভাই রে ভাই, সেদিনের মায়ের কথা এখনো মনে পড়ে, তখন শরীর ব্যথা করে। বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যার সাথে কথা বললাম সে আমার ফ্রেন্ড মেহেদি, আর আরেকটা আছে রাকিব, ও এখনো আসেনি। আরেকজন আছে নুসরাত, ওই আসেনি। তারপর এমনভাবে আড্ডা দিতে থাকলাম। আড্ডা দিতে দিতে যখন ক্লাসের সময় হলো, তখন ক্লাসে চলে আসলাম। বিকেলে চুপ করে বসে আছি, তখন ইরা আপু এলো। আসতেই বললাম, আজকে সেই স্বাদ পেয়েছি। এখনই ঠোঁটে লেগে আছে। বলছি কি, আরেকবার কি সেই স্বাদ পাওয়া যাবে? এই কুত্তা, তোকে ভালো করেই সাথ দিচ্ছি। আমি কুত্তা হলে তুমি কুত্তি? আচ্ছা শোনো না, ওই আপু শোনো না। কানের পাশে একদম ঘ্যান ঘ্যান করবি না। আহা শোনো না, এমন করছো কেন? চলো না প্রেম করি, তোমার সাথে প্রেম করতে ইচ্ছে করছে। আসো সোনা, কাছে আসো। আসো, তোমার সাথে প্রেম করি। শালা কুত্তা, তোর প্রেমের ভূত মাথা থেকে আজকে নামাবো, তারপর অন্য কিছু করব। একদম মারতে আসবে না, না হলে কিন্তু ভালো হবে না। খারাপ কি হবে সোনা? আসো সোনা, তোমার সাথে প্রেম করি। না, এর মতি গতি ভালো লাগছে না, এখান থেকে কেটে পড়াই ভালো। ও মা, এদিকে এদিকে আসছে। ও আম্মি, বাঁচলো, ডাইনিতে খেয়ে নিল। বলে উঠে দিলাম দৌড়, এক দৌড়ে নিচে। এমন দৌড়ে আসছিস কেন? যদি পড়ে যাস তখন কি হবে শুনি? কি আর হবে, একেবারে উপরে চলে যাব। দেখো কী সব বলছে। সে যাই হোক, আমি বাইরে গেলাম, তারপর বাইরে চলে এলাম, তারপর বাইরে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। তারপর আপুর রুমে গেলাম, দেখি পড়ছে। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আবারও পড়তে শুরু করলো। আচ্ছা শোনো না। একদম আমাকে জ্বালাবি না, না হলে কিন্তু। আচ্ছা, তোমার কাছে একটু ভালোবাসা পাওয়া যাবে? তোমার একটু ভালোবাসা আমার অনেক প্রয়োজন। দিবা গো একটু ভালোবাসা? ভাই যা প্লিজ, আর আমাকে পড়তে দে। আর কয়েকদিন পরেই চাকরির ইন্টারভিউ আছে। জানো যে এই সময় তোমাকে জ্বালাবো, তাহলে এই সময় পড়তে বসো কেন? পরে কত সময় পড়ে আছে, তখন পড়তে বসো। এখন কি তুই যাবি না আমাকে উঠতে হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেদিন এগুলো করবো না সেদিন বুঝবা আমি কি ছিলাম। তুই কি এখন যাবি? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ইরাপুর রুম থেকে চলে এলাম আমার রুমে। বসে আছি কিন্তু ভালো লাগছে না। ধুর, আবার গিয়ে জ্বালিয়ে আসি। তাই উঠে আবার ইরাপুর রুমে এলাম। শোনো না, একটা কথা বলতাম তো। তাড়াতাড়ি বলে এখান থেকে যা। ভালোবাসি তোমাকে, বউ হবে আমার। ইরাপু স্কেলটা নিয়ে আসতেই আবারও আমার রুমে চলে এলাম। এমনভাবে বেশ অনেক দিন চলে গেল। চুপচাপ বসে আছে আর ভাবছি, আপু যদি ট্রেনিংয়ে চলে যায় তাহলে কিভাবে থাকবো আমি? এক মুহূর্ত না থাকলে কেমন যেন হয়ে যায়। আর 1 মাসের মতো ট্রেনিংয়ে চলে যাবে, তাহলে কিভাবে থাকবো আমি? 2 দিন পরেই চলে যাবে। দেখ, আমি তোর থেকে 4 বছরের বড়, এই সম্পর্ক কখনো কেউ মানবে না। এইগুলো আমার দায়িত্ব, তুমি শুধু একবার রাজি হয়ে দেখো। আর বয়স কোনো ম্যাটার হলো নাকি? দেখ, এগুলো কখনো সম্ভব না। তুই কেন বুঝতে পারছিস না?
তুমি কেন বুঝতে চাইছো না আমাকে, আমার ভালোবাসা কি? তোকে আমার পছন্দ না। যেদিন আমার লেভেলে আসবি সেদিন ভেবে দেখবো। আর আমার সামনে এগুলো নিয়ে প্যাচাল পারিস না তো। ভালো লাগে না তোর এই সব কিছু। তুই বুঝিস না, ইরিটেট ফিল করি। ও আচ্ছা আচ্ছা, আমাকে ছাড়া থাকতে পারবে? দেখ, এগুলো কখনো সম্ভব না। তুই কেন বুঝতে পারছিস না? তুই যখন থাকিস না তখন তো আমি বিন্দাস থাকি। তুই থাকলেই আমার মুডের 12টা বেজে যায়। এতটা বিরক্ত হও? চলে যাবা তো মিস করবে না আমাকে? কে রে তুই যে তোকে মিস করতে যাব? ও, ভালো থাকলেই ভালো, কিন্তু আমার তো দিন কাটবে না তুমি হিনা। নাটকের কথা শোনো। ভালো লাগছে না, কেমন কান্না পাচ্ছে, তাই আর ওখানে দাঁড়িয়ে না থেকে ছাদ থেকে রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এতটাই বিরক্ত হয়? হ্যাঁ আচ্ছা, আর নাই হলাম বিরক্তের কারণ। তুমি যেহেতু আমাকে ছাড়া ভালোই থাকো, তাহলে আমি তো তোমার ভালো লাগা নষ্ট করতে পারি না। লেভেলের কথা বললো না? আচ্ছা ঠিক আছে, এইটাও মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে বালিশের উপর পড়ছে। বেশ অনেকক্ষণ ওভাবেই শুয়ে থাকলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। আজকে আপু উঠাতে আসেনি, একাই উঠলাম। ফ্রেশ হওয়া শেষ করে নিচে খেতে এলাম। খাচ্ছি, তখন আম্মু বলল, আজকে দেখি ইরা না ডাকতে উঠে গেছিস। ঘুম ভেঙে গেছে, আর একা একাই তো উঠতে হবে তাই না? কারণ আপু তো আগামীকালকেই চলে যাবে 1 মাসের মতো। তোমার ছেলের দায়িত্ব নিয়ে রেখেছে নাকি যে ওকে প্রতিদিন ওঠাতে হবে? ও সময় জ্ঞান নেই? ওকে এখনো ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চা না তো কি, আর তুই ওর বড় বোন না বলে আবার দায়িত্ব দিতে হবে নাকি? তোর কোনো দায়িত্ব নেই? পারবো না ওকে প্রতিদিন ঘুম থেকে ডেকে দিতে। হবে না তোমাকে ঠেকে দিতে, আমি একাই উঠতে পারবো। তোকে ভালো করে চেনা আছে তুই কেমন। আগামীকাল থেকে কার সাথে এমনভাবে ঝগড়া করবি দুজনে শুনি। কে তোমার ছেলের সাথে ঝগড়া করতে যায়? তোমার ছেলেই তো ঝগড়া করতে আসে। ওরে দুধে ধোয়া তুলসী পাতা এলেন রে, কিছু করেন না উনি? আমি কিছু করি না, আমি ভদ্র মেয়ে। চুপ, এবার দুজনে ঝগড়া থামাও। আগে খাওয়া দাওয়া, তারপর ঝগড়া হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাইক নিয়ে কলেজে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে দুপুরে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে নিচে আসতেই বড় আম্মু বলল, তোর আপুর সাথে শপিংয়ে যা তো। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে রেডি হয়ে আসো। ও, মনে তো হচ্ছে রেডি হয়ে বসে আছো, চলো চলো। তারপর আমি বাইক বের করে বাইকের উপর বসে আছি, তখন ইরা আপু এসে বাইকের পিছনে উঠলো। উঠে কাঁধে হাত রেখে বলল, বাইক খুব জোরে চালাবি না, আর উঁচু নিচু দেখে চালাবি। আর রোড ব্রেকার যেখানে আছে সেখানে স্লো ব্রেক করবি, বুঝেছিস? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা সত্যি তুমি আমাকে ভালোবাসো না? তোকে যা বলার গতকাল বলে দিয়েছি, আর এখন ওই সব কিছু বললে বাইক থেকে নামিয়ে দে। না থাক, নামতে হবে না। তারপর আর কিছু না বলে শপিং মলে চলে এলাম। আসতেই দেখি ইরা আপুর ফ্রেন্ড রাফিদ ভাই দাঁড়িয়ে আছে। বুঝলাম না এখানে সে কেন আছে। তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে শপিং করবা তাহলে আমাকে কেন নিয়ে আসলে? রাফিদ ভাইকে দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে। বাইক দাঁড় করাতে ইরা আপু নেমে চলে গেল। আমি বাইক পার্কিং করে এসে দেখি দুজনের কেউ নেই। এমনটা দেখে এতটাই খারাপ লাগলো তা বলার মতো না। শপিং মলের ভিতরে চলে এলাম। এসে অনেক খুঁজে ওদের পেলাম। গিয়ে রেগে বললাম, এটা কোনো ব্যবহার? কেন, কি হয়েছে? না কিছু হয়নি। কেমন আছো বলো? ভালো, আপনি? এই তো ভালো। দুজনে কথা বলতে বলতে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছি। ওদের এমন আচরণে অনেক কষ্ট হলো। আমি শপিং মল থেকে বেরিয়ে মেহেদিকে ফোন দিলাম। রিসিভ করতে বললাম, কোথায় আছিস তুই? এই দোকানে বসে আছি। কিরে মেহেদির ফোন তোর কাছে কি জন্য? দুজনে একসাথে বসে আছি আর মেয়েদের ফোন আমার কাছে। তুই কোথায় আছিস সেটা বল। আচ্ছা আমি আসছি।
তারপর ফোন কেটে দিয়ে ওদের কাছে চলে এলাম। তারপর আড্ডা দিতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি ইরা আপু ফোন দিয়েছে। ফোন কেটে সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। বাসায় আসতে শুরু হয়ে গেল আমার উপর ঝড় তুফান। তোকে পাঠিয়েছে ওর সাথে, কিন্তু তুই ওকে রেখে কোথায় গিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে? হয়নি তো। তাহলে আমাকে এত কথা শোনানোর কি আছে বুঝলাম না। কেমন বেয়াদব হয়ে গেছে, একটা কথাও ঠিক মতো শুনে না। ধুর, কিছু না বলে আমার রুমে চলে এলাম। এসে চুপ করে বসে আছি। তখন ইরাপু এলো, এসে বলল, তুই কোথায় গিয়েছিলি? কেন তোমাকে বলতে হবে কোথায় গেছিলাম না গেছিলাম? থাপ্পড় চিনিস? আমি কিছু না বলে চুপ করে বসে থাকলাম। ইরা আপু আর একটু দাঁড়িয়ে থেকে চলে গেল। রাতে খাবার সময় আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বললেন, তোমার ছেলে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, কারো কোনো কথা শুনছে না, উল্টো রাগ দেখাচ্ছে। কিরে, কথা সত্য, বেশি বাড়লে সেটে রেখে দেব, চিনিস তুই আমাকে? আমি কিছু না বলে চুপচাপ খেয়ে চলে আসলাম ছাদে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি আর ভাবছি কি করব, কি আর করার আছে। আমাকে তো সহ্যই করতে পারে না, আমার কথায় কাজে উপস্থিতিও বিরক্ত হয়। তাহলে কি আর বলবো, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। থাক ওই সব কিছু। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু ভাবছি, তখন ইরা আপু পাশে এসে দাঁড়ালো। তারপর বলল, তোর পড়াশোনা নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আছে তো, তাই আর না দাঁড়িয়ে চলে আসলাম। ইরাপু পিছন থেকে ডাক দিয়েছে কয়েকবার, কিন্তু শুনিনি। তারপরে রুমে এসে চেয়ারে বসে বই খুললাম, কিন্তু মন তো অন্য কোথাও হারিয়ে গেছে। পড়তে কি মন বসছে? চুপ করে বসে আছি, তখন ইরা আপু এলো। কিছু কি বলবা? না, এমনি তোকে দেখতে এলাম। তুই কি আমাকে ইগনোর করছিস? না তো, তোমাকে ইগনোর করব কি জন্য? মনে হচ্ছে তুই ইগনোর করছিস। তুই কি আমার উপর রেগে আছিস? তোমার উপর আবার কি জন্য রাগ করাবো? মনে তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পড় তাহলে। হীরা আপু চলে গেল। আমি চুপ করে বসে থাকলাম। আর পড়া হলো না, তাই শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ইরা আপুর ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে? ডাকো কি জন্য? ওঠ, কত বাজে খেয়াল আছে? উঠছি, তুমি যাও তো। উঠবি না পানি নিয়ে আসবো? উঠছি, যাও তো। ইরা আপু ওয়াশরুমের দিকে যেতেই উঠে বসে গেছি। আমার এমনভাবে বসা দেখে ইরা আপু হাসতে লাগলো। আমি একটু তাকিয়ে থেকে উঠে ওয়াশরুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। কিছুক্ষণ পর ইরা আপু আমার রুমে এলো, এসে বলল, আচ্ছা থাক তাহলে, আমি গেলাম। আচ্ছা, সাবধানে যেও। ইরা আপু চলে গেল। আমি আবারও বাসায় এসে রুমে এসে চুপ করে শুয়ে রইলাম। কিছু ভালো লাগছে না, বুকের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ভুলে যাওয়ার এটাই সময়। কথা বলবো না, মেসেজ দিব না, কিছু করব না। জানি কখনো রাজি হবে না। অনেক বছর তো পিছনে লেগে থাকলাম, কিন্তু ফলাফল তো শূন্য। আর ফোন দিব না করে রাতে ইরাপুকে কয়েকবার ফোন দিয়েই দিলাম, কিন্তু রিসিভ করলো না বা ব্যাক করলো না। হয়তো ব্যস্ত আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আপুও হয়তো চাইছে না আমার সাথে কথা বলতে, কিন্তু আমার তো অনেক ইচ্ছা করছে কথা বলতে। আজকে 5 দিন হলো, কিন্তু ইরা আপু আমার ফোন বা মেসেজের রিপ্লাই দেয় না, অথচ বাসার সবার সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 25 দিন পর হঠাৎ করে মামাতো বোন তাবাসসুম আমাদের বাসায় এলো। এই পেট নিয়ে আবার কি জন্য এলো আল্লাহই ভালো জানেন। কাছে আসতেই বললাম, কি রে, কি মনে করে? তোর কলেজেই ভর্তি হয়েছি, তাই চলে আসলাম। এখান থেকেই ক্লাস করব। ভালো করেছিস। বল কেমন আছিস, কি অবস্থা তোর? এই তো ভালো, কিন্তু তোর এই অবস্থা কেন? কি একটা অবস্থা হয়ে গিয়েছে। ছেঁকাটাকে খেলি নাকি? প্রেম করলাম, কখন যে ছ্যাঁকা খাবো, আর অসুস্থতাই এমন হয়েছে। না, আমার তো সেটা মনে হচ্ছে না। ফুপি ভাইয়ের এমন অবস্থা কিভাবে হলো? ওর শত্রুটা তো বাসে নাই, তাই মনে হচ্ছে এমন হয়ে গেছে। কেন ইরাপু বাসায় নেই? কোথায় গিয়েছে? ট্রেনিংয়ে গেছে।
আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। তাবাসসুম চলে গেল। আমি আমার মতো করে বসে টিভি দেখতে লাগলাম। এতদিন হয়ে গেল কিন্তু ইরা আপু আমার সাথে কথা বলেনি। তবে এর উচিত জবাব সময় হলে অবশ্যই দিব। একটু পরে তাবাসসুম আমার পাশে এসে বসলো, তাই ওর সাথে কথা বলতে শুরু করলাম। রাতে সবাই বসে বসে খাচ্ছি আর গল্প করছে। খাওয়া শেষ হতে আমি উঠে আমার রুমে চলে এলাম। একটু পরে তাবাসসুম এলো, তারপর কিছুক্ষণ কথা বলে চলে গেল। কিছুক্ষণ ফোন টিপে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দুজনে একসাথে কলেজে এলাম। কি রে, কি অবস্থা তোদের? এই তো ভালো। আজকে দেখে তোকে একটু আলাদা আলাদা মনে হচ্ছে। আহারে, এটা কে রে, তাবাসুম না? আরে তেমন কিছু না, আর আমাদের কলেজেই ভর্তি হয়েছে। বাহ, ভালোই তো। আচ্ছা বস, আড্ডা দি। সবাই মিলে আড্ডা দিতে শুরু করলাম। তারপর ক্লাসের সময় হতেই তাবাসসুমকে ওর ক্লাস দেখিয়ে দিয়ে আমরা আমাদের ক্লাসে চলে এলাম। এমনভাবে 6 দিন চলে গেল। এখন মনটা অনেক ফুরফুরে হয়ে গেছে। এখন আর ইরা আপুকে মেসেজ বা ফোন দেই না। আর কত ইগনোর সহ্য করব আমি? তাবাসসুম ওর সাথে ঘোরা, আড্ডা দেওয়া এগুলো করে এখন অনেক ভালো লাগছে। চুপচাপ হয়ে থাকা আমিটা আবারও আগের মতো হয়ে গেছি। দুজনে পিঠে পিঠ লাগিয়ে দুই দিকে মুখ করে বসে আছি আর কথা বলছি। তখন কারো ছাদে আসার শব্দ পেলাম, দেখি ইরাপু এলো। আজকে যে আসবে, কিন্তু কেউ যে কিছু বলল না। ইরাপুকে দেখে কোনো রিয়্যাক্ট করলাম না। আমাদের দেখে কিভাবে করে যেন তাকিয়ে আছে। কে আসলো রে? ইরাপু এসেছে। কেমন আছো আপু? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? আর তুই কেমন আছিস রে? ভালো আছি। আমি আর কিছু না বলে চুপ করে বসে থাকলাম। ইরা আপু একটু তাকিয়ে থেকে চলে গেল। যাও, সমস্যা নেই, এখন তুমি আগের আমাকে খুঁজবা, কিন্তু পাবা না। আপু চলে গেল কেন? তা আমি কিভাবে বলবো বলো? আচ্ছা ওইসব বাদ দিয়ে আমরা আমাদের মতো থাকি। দুজনের মতো করে ফোন টিপতে ব্যস্ত। এই থাক, আমি বাইরে থেকে ঘুরে আসি। ওকে যা। আচ্ছা শোন, আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসিস। টাকা কি তোর দাদু দিবে? আমি আমার টাকা দিয়ে তোর জন্য চকলেট নিয়ে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিপটার নাতি, দেখ তোর বিকাশে টাকা চলে গেছে। ডেয়ারি মিল্ক আর ক্যাডবেরি আনবি। ওকে ঠিক আছে। তারপর আমি উঠে চলে এলাম আমার রুমে। রুম থেকে নিচে আসতেই ইরা আপু বলল, কোথায় যাবি? বাইরে যাব। আর কিছু না বলে বাইরে চলে এলাম। তারপর রাতে বাসায় এলাম। সবাই বসে বসে গল্প করছে। আমি গিয়ে তাবাসসুমকে চকলেট দিয়ে চলে এলাম উপরে। বসে আছি, তখন ইরা আপু এলো। কিছু কি বলবা? কেন, এমনি কি আসতে পারি না? না, তেমন কিছু না। কবে থেকে এগুলো চলছে? তোমার কথা ঠিক বুঝলাম না। চলছে মানে কি চলছে? এই যে তোদের রিলেশন। হোয়াট দা কথা, কী সব বলছো? না, তোদের এভাবে বসে থাকতে দেখে ভাবলাম তোদের রিলেশন চলছে। তুই কি আমার উপর রেগে আছিস? তোমার উপর রেগে থাকবো কেন? আর কারোর উপর রাগ দেখানোর সময় আমার নেই। বাহ, অ্যাটিটিউড দেখাচ্ছিস মনে হচ্ছে। কবে থেকে এমন অ্যাটিটিউড হলো? তুমি আবার এখানে অ্যাটিটিউডের কি দেখলে? কিছু বলার থাকলে বলো, না হলে আমাকে পড়তে দাও, আমি পড়বো। আচ্ছা, আমি কি কানে ঠিক শুনছি? তুই আর পড়া কবে থেকে? এই কয়েকদিন থেকে পড়ছি। আর ডিস্টার্ব না করে আমাকে পড়তে দাও। ইরা আপু কিছু না বলে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে খাবার জন্য ডাকতেই খেতে এলাম। খাচ্ছি। ছোট আম্মু, তোমার ছেলের এমন পরিবর্তন কবে থেকে? এই তো বেশ অনেকদিন ধরেই দেখছি। বাহ, ভালো ভালো। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি ইরা আপু। বিরক্ত হয়ে বললাম, ঘুম ভাঙলে কি জন্য? ওঠ, উঠে ফ্রেশ হ। বিরক্ত না করে যাও তো, আর আমাকে আমার মতো ঘুমাতে দাও। আমি সময় হলেই উঠে যাব। পানি নিয়ে আসবো নাকি? অসহ্য, বিরক্ত না করে যাও তো, আমি আমার সময় হলে উঠে যাব। আর তুমি গিয়ে তোমার কাজ করো। ইরা আপু কিছু না বলে বাইরে চলে গেল। আমি আমার মতো করে শুয়ে রইলাম। একটু পরে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে এলাম। ছাদে চুপ করে দাঁড়িয়ে আছি। তখন তাবাসসুম এলো, এসে বলল, কলেজে যাবি না? ছাড়ি কি জন্য?
তুই রেডি হয়ে নে, তোর তো আবার আটা ময়দা মেখে রেডি হতে হতে অনেক সময় লাগবে। তোমার আর কতক্ষণ লাগে? তাবাসসুম পিঠের উপর একটা মেরে চলে গেল। ডাইনি, সুযোগ বুঝে আমিও তোকে পিটিয়ে নিব, মনে রাখিস। আমি আমার মতো করে দাঁড়িয়ে থাকলাম, তখন ইরা আপু পাশে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে চুপ করে রইলাম। তখন ইরা আপু বলল, তুই কেমন চেঞ্জ হয়ে গেছিস, আগের মতো আমার সাথে কথা বলিস না, এড়িয়ে চলছিস। কি হয়েছে তোর? আমার আবার কি হবে, আমি ঠিক আছি। কিছু না বলে চলে এলাম। তারপর কলেজে যাবার জন্য রেডি হয়ে নিলাম। তারপর নিচে এসে তাবাসসুম আসতেই দুজনে কলেজে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে এলাম। বাইক নিয়ে আসতেই তাবাসসুম উঠে কাঁধে হাত রাখলো। তারপর কলেজে চলে এলাম। এমনভাবে 2 দিন চলে গেল। ইরা আপুর সাথে আর নিজে থেকে কথা বলি না, আর ঝগড়া করি না, আর জ্বালাতে যাই না, এড়িয়ে যাই না। তবে আগের মতো করে আর কিছু করি না, শুধু ওগুলোই বাদ দিয়েছি। রাতে বসে বসে পড়ছি, তখন ইরা আপু আমার রুমে এলো। এসে আমার কলার ধরে উঠিয়ে রেগে বলল, তুই আমার সাথে এমন করছিস কি জন্য? কলার ছাড়ো। কলার ছাড়িয়ে নিয়ে বললাম, আমি আবার কি করলাম? আর তুমি আমার টি শার্টের কলার ধরলে কেন? তুই আমার সাথে ঠিক মতো কথা বলিস না কি জন্য? আমার সাথে রাগের মতো ঝগড়া করিস না কি জন্য? হু আর ইউ? আমার কথা শুনে ইরা আপু আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? তুই আমার উপরে কি প্রতিশোধ নিচ্ছিস? বলিনি আমার অত সময় নেই যে কাউকে রাগ দেখাতে যাব বা কারোর উপর প্রতিশোধ নিব। আমার রুম থেকে এখন যাও। ইরা আপু কিছু না বলে চলে গেল। পরের দিন সকালে কলেজে যাবার জন্য নিচে আসতেই ইরা আপু বলল, আমি তোর সাথে কলেজে যাব। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তাবাসসুম যাবে আমার সাথে। আর তোমার স্কুটি আছে না, ওটা নিয়ে যাও। আমাকে বলছো কেন? বলছি না আমি তোর সাথে যাব? আরে আজব তো তুমি, তোমার গাড়ি থেকে এমন করছো কেন? সেটাই তো, তুই তোর গাড়ি নিয়ে যা, তোর আব্বু তো তোর কথা মতো স্কুটি ঠিক করে নিয়ে আসছে, আর তুই যদি ওর বাইকে যাস তাহলে তাবাসসুম কিভাবে যাবে? বোঝাও তোমার মেয়েকে, এখন বুঝবে আমি কি জিনিস। ভালোবাসি ভালোবাসি বলতাম, সব সময় পাশে থাকতাম বলে খুব সস্তা মনে করতে, তাই না? এখন বুঝবে আমি কতটা দামি। এখন তোমার কি হয়েছে আর কিছুদিন যাক, তখন আরও কি হয় শুধু দেখিও। অপমান করেছো না, কষ্ট দিয়েছো না, তারপর আরও কত কিছু বলেছো। এই চলো। তারপর তাবাসসুম আর আমি চলে এলাম, আমি বাইক নিয়ে। আপু মনে হচ্ছে তোকে ভালোবাসে, তাই না? আরে ধুর, ওইসব কিছু না, ওর বয়ফ্রেন্ড আছে। জানতাম না তো। আচ্ছা, তুই সিঙ্গেল আছিস না? চল আমরা দুজন প্রেম করি। পাগলের মাথা খারাপ তো, তাই আমি তোর সাথে প্রেম করতে যাব? আমার দ্বারা ওইসব হবে না। আর তুই মামাতো বোন আছিস, মামাতো বোন থাক, বুঝলি? না, আমি তোর বউ হব। পড়তে এসেছিস, মন প্রাণ দিয়ে পড়ালেখা কর। এটা তোকে বলতে হবে না। আচ্ছা শোন, তোর কি পছন্দের কেউ আছে? তুই জেনে কি করবি? আর চুপচাপ বসে থাক আর আমাকে বাইক চালাতে দে। তারপর দুজনে কলেজে চলে এলাম। তাবাসসুম নেমে ওর বান্ধবীদের কাছে চলে গেল। এর ভিতরে বান্ধবীও বানিয়ে নিয়েছে। বসে বন্ধুদের সাথে কথা বলছি, তখন নুসরাত এলো। এসে বসে পড়ল। কি রে, তোর মুডে আবার কি হলো? ধুর, ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। আচ্ছা, তোদের কাছে কি ভালো লাগার ঔষধ আছে? থাকলে দে তো। তোর কাছে থাকলে আমাদের দে, আমরাও খাই। আচ্ছা চল, 4 জনে মিলে ভাল লাগে না ঔষধ বানাবো, তারপর দেশে দেশে ছড়িয়ে দিব, কারণ এখন পর্যন্ত কেউ এই ঔষধ বানাতে পারেনি। আমরা তাহলে 2 দিনেই বড় লোক হয়ে যাব, বুঝেছিস? ওরে আমার বিজ্ঞানী এলেন রে, তোর দ্বারা ওই গোয়ালঘর পরিষ্কার করা ছাড়া আর কিছুই হবে না, বুঝেছিস? আর তোকে দিয়ে দিয়ে তো টয়লেট পরিষ্কার করা ছাড়া আর কিছুই হবে না। খেলার মাঠে টান টান উত্তেজনা, যে কোনো সময় খেলার মাঠে হাতাহাতি হতে পারে। এই দেখ, আবার ভাস্করও চলে আসছে, তোকে দিয়ে এটা ভালো হবে। ধন্যবাদ ধন্যবাদ, তাও তো তুমি বললে আমাদেরকে
দিয়ে কিছু হবে। আম্মু তো বলে আমাদের দিয়ে নাকি কিছুই হবে না। এমনভাবে আড্ডাটা জমে উঠল যে যাকে পারছে সেভাবে পচাচ্ছে। কিছুক্ষণ পরে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। 2টা ক্লাস পরে ইরা আপু এলো ক্লাসে, সাথে প্রিন্সিপাল স্যার এলো, এসে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। তারপর আপু সবার পরিচয় নিতে শুরু করলো। আমাদের বেলায় আসতেই ইরা আপু বলল, তোমাদের তিনজনকেই আবার কি জিজ্ঞাসা করব? তোমাদেরকে তো ভালো করেই জানি, তারপর থেকে শুরু করো। তারপর পরিচয় নেওয়া শেষ করে হালকা ক্লাস করে চলে গেল। দুপুরে খাচ্ছি, তখন ইরা আপুও এসে খেতে বসলো। আম্মু খাবার দিতে দিতে বলল, আজকে কলেজ দিন কেমন কাটলো? ভালোই ছোট আম্মু, কিন্তু তোমার ছেলের দেখি এর ভেতরে বেশ কিছু মেয়ে ফ্রেন্ড হয়ে গেছে। কেন? তোমার ছেলে ফ্রেন্ড থাকতে পারলে আমার মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে না কেন? তুমি তোমার ছেলে ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতে পারবা, কিন্তু আমি পারবো না কেন? আমার কথা শুনে ইরা আপু চুপ হয়ে গেল। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। দেখি তাবাসসুম একা একা বসে আছে। ওর পাশে গিয়ে বসে বললাম, কিরে ডাইনি, কি করিস? ইরা আপু আমাকে শাসিয়ে গেল আমি যেন তোর পাশে এখন না বসি আর তোর সাথে তেমন কথা না বলি। বলেছে আমি নাকি ওনার সব কিছুতে ভাগ বসিয়ে দিয়েছি। কেন? এটা উনি বলার কে? আর তোকে বললেই তুই ওর কথা শুনবি নাকি? তা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে ইরা আপু তোকে সত্যি সত্যিই ভালোবাসে রে। এইসব ফালতু কথা বাদ দে তো। তারপর দুজনে বসে বসে ফোনে চালাতে লাগলাম। একটু পরে ইরা আপু এসে আমাকে ধরে উঠিয়ে নিল। অনেক রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। এমনভাবে টেনে উঠাতে আমার অনেক রাগ হলো। সমস্যা কি? তোমার এমনভাবে উঠানোর মানে কি? ওভাবে ওর পাশে বসে আছিস কি জন্য? তো কি হয়েছে? আমি বসবো না কি করব সেটা বলার তুমি কে? চাচাতো বোন আছে, চাচাতো বোনের মতো থাকো। আমার পার্সোনাল একটা লাইফ আছে, আর আমার পার্সোনাল লাইফে তুমি নাক গলাতে আসবে না। তুই এমন করছিস কি জন্য? এই যাও তো এখন। এই সুন্দর বিকেলে মুডটাই নষ্ট করে দিল। দূর, ওখানে আর না থেকে রুমে এসে বাইকের চাবি নিয়ে চলে আসলাম। ওইদিকে এই তোকে বারণ করলাম না ওর পাশে পাশে থাকতে, তারপরও তুই আমার কথা শুনিসনি কি জন্য? আমি কোথায় ওর পাশে গেছি? ও তো আমার পাশে এসে বসেছে। আর তোমার রেগে যাবার কারণ কি বুঝলাম না। আপনার যতটুকু অধিকার আছে ততটুকু আমারও অধিকার আছে। ও যেমন আপনার চাচাতো ভাই, ও তেমন আমার ফুফাতো ভাই। আমার কাছে থাপ্পড় না খেতে চাইলে এখান থেকে এখন যা। বুঝলাম না এনার সমস্যা কোথায়? আর বয়ফ্রেন্ড রেখে অন্যজনের জন্য এমন করতে লজ্জা করে না? এই দাঁড়া, তুই কি বললি? না কিছু না। তাবাসসুমও আর দাঁড়াইনি, নিচে চলে আসে। আমি বন্ধুদের কাছে চলে আসি। তারপর তিনজনে বাইক নিয়ে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করে রাতে বাসায় এলাম। বাসায় আসতেই আব্বু বলল, এত দেরি করে বাসায় ফিরলে যে? এত রাত কিসের জন্য হলো? পড়ালেখা নেই? আছে। আর এখন এমনভাবে বাসায় ফিরবে না তো কখন ফিরবে? ছোট্ট থাকতেও এমন শুনলাম, এখনও একই কথা বলছো। বিয়ে হয়ে গেলে বউ বলবে, যেমন তোমরা দুই ভাই এখন করছো। আর বুড়ো বয়সে তো ইচ্ছে হবে না কোথাও যেতে, তাহলে ঘুরবে কখন? এই একদম মান সম্মানে হাত দিবি না। তুই কি বোঝাতে চাইছিস? আমরা বইয়ের কথায় উঠে বসি? সেটা আর বলতে, আর আমি বলবো না মানে? চোখের সামনে দেখতেই তো পাচ্ছি। বাপু, বিয়েটা করো, তোমারও একই অবস্থা হবে। আমিও তো সেটাই বললাম। তার বাপ দাদারা এমন করেছে, আর তার ছেলে এমন করবে না, সেটা কি করে হয়? আমার কথা শুনে আম্মু আর বড় আম্মু হাসছে। তাই বলি কি, আমাকে আমার মতো করে এমনভাবে ছেড়ে দাও। বাই। রুমে বিছানায় চুপ করে আধা শোয়া বসে আছি। তখন ইরা আপু আমার রুমে এসে বিছানায় বসলো। আমি একবার তাকিয়ে আমার মতো ফোন চালাতে লাগলাম। একটু পরে, তুই এর তাবাসসুমের আশেপাশে যাবি না, আমার ওকে সহ্য হয় না। তোমার সহ্য হয় না তো আমি কি করব? তোমার সহ্য হয় না তাই বলে ওর সাথে কথা বলবো না, ওর আশেপাশে যাব না? এটা আবার
কেমন কথা? আচ্ছা, কেন যাব না শুনি? আমি বলছি তাই যাবি না। কে তুমি? আমাকে এগুলো বলার কে তুমি? আর রাগ উঠাবি না, না হলে কি করব নিজেও জানি না। তোমার যা ইচ্ছা করো, আমাকে বলতে আসছো কেন? আর এইসব রাগ আমাকে দেখাতে আসবে না। যাও আমার রুম থেকে। এমন করছিস কেন? আমি কিছু করছি না, তুমি ঝগড়া করতে আসছো। আর এখন রুম থেকে যাও। ইরা আপু চলে গেল। তার পরপরই ওর রুম থেকে শব্দ আসতে শুরু করেছে। মনে হচ্ছে রুমে যা আছে সব কিছু শেষ। থাকতে চেয়েছো না একা? আমি না তোমার বিরক্তির কারণ। এখন তো সব কিছু বন্ধ করে দিয়েছি, তাহলে এমন করো কেন? মুক্তি চেয়েছো, মুক্তি দিয়ে দিয়েছি। চুপ করে শুয়ে আছি, আর ওইদিকে এমন ভাঙচুরের আওয়াজ পেয়ে বাসার সবাই ইরা আপুর রুমে চলে গেছে। কি হয়েছে? তুই সব কিছু এমনভাবে ভাঙচুর করছিস কেন? কিছু হয়নি, যাও আমার রুম থেকে। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? আকাশ কিছু বলেছে? কেউ কিচ্ছু বলেনি, তোমরা যাও আমার রুম থেকে। বলবি তো কি হয়েছে? এমনভাবে সবকিছু ভাঙচুর করছিস কেন? বলছি না আমার কিছু হয়নি, যাও তোমরা এখান থেকে। আমি চুপ করে শুয়ে আছি, তখন দেখলাম আম্মু আমার রুমে এলো। তুই ইরাকে কি বলেছিস? এমনভাবে রেগে আছে কেন? আমি আবার কি বলবো? আমি কিছু বলিনি তো। ইরা আপু আসার পর থেকে দেখেছো ওর সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছে? তুই যা, গিয়ে ওর মাথা ঠান্ডা কর, না হলে রুমে সবকিছু ভেঙে ফেলবে। পাগল নাকি? আমি কিভাবে ওর মাথা ঠান্ডা করব? আর বরফ পানি নিয়ে গিয়ে ওর মাথায় ঢেলে দিলেই তো পারো। তাহলে মাথা না, পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। ফাজলামো না করে এখন গিয়ে ওর মাথা ঠান্ডা কর। আজব তো তুমিও। আমি কিভাবে ওর রাগ ভাঙাবো? দেখা গেল রুমের জিনিসপত্র ভাঙচুর করার বদলে আমাকে ভাঙতে শুরু করেছে। আমি পারবো না যেতে। আর ওকে ওর মতো ছেড়ে দাও, একটু পরে ওই চুপ হয়ে যাবে। আম্মু আর কিছু না বলে একটু তাকিয়ে থেকে চলে গেল। আমি আমার মতোই শুয়ে থাকলাম। একটু পরে খেতে এলাম, তখন আব্বু বলল, তুই ইরাকে কিছু বলেছিস? ইরা আপুর দিকে তাকিয়ে বললাম, আমি আপুকে আবার কি বলবো? আর আমার কিছু বলাতে তো এমন রেগে যাবার কথা না। দেখো হয়তো অন্য কিছু হবে হয়তো। আচ্ছা, এখন ছেলে দেখে ওর বিয়েটা দিয়ে দিতে হবে। চাকরি তো করতে চেয়েছে, ওটা তো হয়ে গেছে। আর রাগ উঠাতে না চাইলে চুপ করে থাকো। যদি এই বিষয়ের একটা কথা বলেছো, তাহলে কিন্তু কি করব নিজেও জানি না। আগের মতো হলে ঠিক মজা করতাম, কিন্তু এখন কিছুই বলবো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়ে পড়লাম, কারণ আগামীকাল শুক্রবার ছুটির দিন। পরের দিন সকালে ঘুম ভাঙলো। দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, তাই কেউ আসতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে, তাই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। খাবার টেবিলে আছে, তাই খেতে এলাম। ইরা আপুর দিকে আর চোখে তাকিয়ে দেখি রাগে গজগজ করছে। আমি সেদিকে খেয়াল না করে খাওয়া শেষ করে উঠে আড্ডা দেওয়ার জন্য বের হতে যাব, তখন আম্মু বলল, এখন আবার কোথায় যাচ্ছিস? বাইরে আড্ডা দিতে যাব। আম্মু আর কিছু বলল না। তারপর আড্ডা দিতে চলে এলাম বন্ধুদের সাথে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। হঠাৎ গরম নিঃশ্বাস মুখের উপর পড়তেই ঘুম ভাঙল। চোখ খুলে দেখি ইরা আপু। আমি কিছু বলতে যাব, তার আগে আমার মুখ চেপে ধরে নিল। একদম লেপ্টে ধরে আছে। একটু ছোটার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, তাই আর চেষ্টা করলাম না। দেখি ইরা আপুর হাতে ব্যান্ডেজ করা আছে। হাত দিয়ে হাত সরিয়ে নিয়ে বললাম, এমনভাবে ধরে আছো কেন? তুই আমাকে এমনভাবে ইগনোর করছিস কেন? তোর ইগনোর আমি সহ্য করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আমার। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হয়েছে। আর এগুলোতে কষ্ট হয় নাকি? তোমার রাফিদ আছে না, তুমি ওর কাছে যাও। আমার কাছে কি? আমাকে ছাড়ো এখন, না হলে আমি চিৎকার দিয়ে সবাইকে ডাকবো। তুই যদি চিৎকার দিয়ে ডাকতে পারিস তাহলে ডাক, কোনো সমস্যা নেই। তুমি এখন সরো। আমি তোকে ভালোবাসি। আমি তোমাকে এখন আর ভালোবাসি না। এখন আমার জীবনে অন্য কেউ আছে। আর সরো এখন। তুই মিথ্যা বলেছিস কি জন্য? এই কয়েকদিনের মধ্যে তুই গার্লফ্রেন্ড পেলি কোথায়? তোমাকে ভালোবাসি বলে ওকে ঝুলিয়ে রেখেছিলাম। যখন তুমি বললে আমাকে নাকি তোমার সহ্য হয় না, আমাকে বিরক্ত লাগে,
আমি না থাকলেই নাকি তুমি ভালো থাকো। তারপর ইগনোর তো ছিলই, তাই আমি ওই মেয়ের সাথে রিলেশনে গেছি। তুই মিথ্যে বলছিস। তুই শুধুই আমার, অন্য কারোর তোকে হতেই দিব না। যে তোর দিকে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উঠিয়ে নেব। এই ফিল্মি ডায়লগ দেওয়া বন্ধ করে এখন ছাড়ো। আমার গার্লফ্রেন্ড যদি এইসব জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে, আর আমি ওকে কষ্ট দিতে চাই না। তোর গার্লফ্রেন্ডের নাম বল। পাগলের পেট খারাপ নাকি যে তোমাকে আমার গার্লফ্রেন্ডের নাম বলতে যাব? তোমাকে আমার গার্লফ্রেন্ডের নাম বলি আর তুমি গিয়ে ওকে উল্টাপাল্টা বুঝিয়ে তাড়িয়ে দাও। আর তুমি কি ছাড়বা আম্মু? চোখ বড় বড় করে ইরা আপুর দিকে তাকিয়ে আছি। একটু পরে ছেড়ে দিতেই বললাম, তুমি আমাকে রেপ করলে? ছাড়ো বলছি, ছাড়ো। তুমি যদি না ছাড়ো এবার জোরে চিৎকার করব। আর একবার ছাগলের মতো চিৎকার করেই দেখ। আমি মুখে হাত দিয়ে বললাম, এবার উঠো, আমি বাইরে যাব। আমাকে বিকেলে দেখা করতে বলেছে। তুই আজকে কোথাও যেতে পারবি না। প্রয়োজনে তোকে বাসায় বন্দি করে রাখবো। আমাকে না হলে বন্দি করে রাখবা, কিন্তু আমার মনকে তো রাখতে পারবা না। আমার মন তো ঠিকই ওর কাছে চলে যাবে। দেখি তোর রিলেশন কতদিন টিকিয়ে রাখতে পারিস। আর তুই শুধুই আমার, বুঝেছিস? দরজায় কেউ টোকা দিচ্ছে, উঠো এখন। আর তুমি তোমার রুমে যাও। আমি উঠবো না। আমার তো ভালোই লাগছে শুয়ে থাকতে। আমি তো উঠবো না, এমনভাবে শুয়েই থাকবো। যে যা পারবে বলুক, তাতে আমার কিছুই যায় আসে না। পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুই আমাকে পাগল বানিয়েছিস। এখন তুই আমাকে ঠিক করবি। আমি ডাক্তার না, যেমন মেন্টারকে ঠিক করতে যাব। পাবনায় চলে যাও, ওখানেই তুমি ঠিক হবে। পৃথিবীর কোনো ডাক্তার আমাকে ঠিক করতে পারবে না, শুধু তুই আমাকে ঠিক করতে পারবি। তুমি কি উঠবে? দরজায় কেউ টোকা দিচ্ছে, তাবাসসুম মনে হচ্ছে ডাকছে। ডাকতে দে। কখন ওকে মারলাম, কি মারলাম, এমনভাবে মারবো যে একদিকের দাঁত ওই দিকে আর ওই দিকের দাঁত এই দিকে চলে আসবে। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। সব বুঝলাম, কিন্তু তুই মুখে হাত দিয়ে রেখেছিস কেন? তোমার বিশ্বাস নেই, আবার ঠোঁটে কিস দিবা, আর আমি তা হতে দিতে পারি না। এটাই অধিকার আছে শুধু আমার গার্লফ্রেন্ডের, মানে আমার হবু বউয়ের। আর একবার যদি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করিস তাহলে তোর কি যে করব আমি নিজেও জানি না। আর তুই মুখ থেকে হাত সরাবি না কামড় দিব বুকের মধ্যে? এই না না, ওখানে শুধু আমার গার্লফ্রেন্ডের অধিকার। আর তুমি কি এখন ছাড়বে? জোর করে ছাড়াতে লাগলাম, কিন্তু কুত্তিটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। দেখো, ভালো হচ্ছে না। আমার সাথে এগুলো না করে তোমার রাফিদের কাছে যাও। আমার কথা শুনে আমার হাত কাপড়ে ধরল। হুম, তুমি কি কুকুর হয়ে গেলে নাকি? শোন না, আমার মাথার ভেতরে না উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঘুরঘুর করছে। একটু আদর করে দিবি? তুমি কি সরবা? ছাড়ো বলছি, ছাড়ো। এবার সমস্ত শক্তি দিয়ে ওকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে গেলাম। ইরা আপু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ওর দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে এলাম। এসে মুখে পানি দিয়ে বের হয়ে এসে দেখি ইরা আপু রুমে নেই। আমি চেঞ্জ করে চাবি নিয়ে চাবি ঘোরাতে ঘোরাতে নিচে এলাম। কোথায় যাবি তুই? কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে আসতে লাগলাম। তখন আবারও ইরা আপু বলল, আমিও তোর সাথে যাব। পাগলের পেট খারাপ তো, আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। আর একটাও কথা না বলে বাইরে চলে এলাম। তারপর বাইক নিয়ে বন্ধুদের ওখানে এলাম। এসে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। তারপর রুমে এসে বসে আছি, তখন ইরা আপু এলো। কি হলো, তুমি আমার রুমে কেন? কেন আসতে কি তোর পারমিশন নিতে হবে নাকি? আর তুই কে রে যে রুমে আসতে তোর পারমিশন লাগবে? আজাইরা পেঁচাল না পড়ে কি জন্য এসেছো সেটা বলো, আর পড়তে দাও আমাকে, আমি এখন পড়বো। জনাব, আপনার মুখে কি কথা শুনিয়াছি? আমি কি ঠিক শুনিয়াছি, না আপনি গুল খেয়ে ভুল বলিয়াছেন? দেখ, এমন ভাবে আর বলিস না, তাহলে সত্যি বলছি আমি কখন হার্ট অ্যাটাক করব। ফাইজলামি না করে তুমি তোমার রুমে যাও তো, শুধু শুধু জ্বালাতে আসছে। আর সামনে পরীক্ষা আছে, পড়তে দাও।
পরীক্ষার আগের দিন রাতে পড়ে পরীক্ষা দিতে যাও স্টুডেন্ট, আর ও কি না পড়বে? আর পরীক্ষা কবে শুনি? আছি আর মনে মনে বলছি জানি না কবে পরীক্ষা হবে, সেটা তোমার না জানলেও চলবে। এখন তুমি তোমার রুমে যাও। আহা, আজকে সেই লেগেছে, মানে সেই লেগেছে যেমনভাবে কিস দিয়েছে আমার গার্লফ্রেন্ড। আমার কথা শুনে ইরা আপু রেগে তাকালো, তারপর কিছু না বললে আমার কাছে এসে আমার মাথা ধরে সারা মুখে কিস দিতে শুরু করলো। এই তুমি এটা কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। আম্মু বাঁচাও, তোমার ছেলেকে ডাইনিতে খেয়ে নিল গো। ও আম্মু গো, বাঁচাও গো। আবার দুজনে কি শুরু করেছে আল্লাহ জানে। এতদিন ছিল না তো, বাসাটা কেমন যেন হয়েছিল। এই শোনো, আমি একটা কথা ভাবছি। কি ভাবছেন ভাবি? ভাবছি দুটোকে বিয়ে দিয়ে দিই। তোমাদের কোনো আপত্তি আছে? ঘরের ছেলে মেয়ে ঘরেই থেকে গেল। তুমি কি বলো ইরার আব্বু? দুজনকে আলাদা করে দিলে কেউ মনে হচ্ছে না ভালো থাকবে। আপত্তি কিসের জন্য থাকতে যাবে? আমার কোনো আপত্তি নেই। দূর শালা, আর একটা কথা বললে আমি তোর ঠোঁট ছিঁড়েই ফেলবো। তুমি এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও। এমনভাবে আমার উপর নির্যাতন করছো কেন? দেখো, এগুলোতে শুধু আমার গার্লফ্রেন্ডের অধিকার আছে, আর কারোর নেই। আর বউ হলে আমার গার্লফ্রেন্ডই আমার বউ হবে, আর কেউ হবে না। বউ হলে আমি শুধু তোর হব, আর আমি বাদে যে তোর বউ হবে তার কি যে করব রে। তুই শুধু এমন করে আমার দেহ পাবা, আমার মন পাবা না। এখন শরত। ইরা আপু আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপর উঠে বসেছে। এই তুমি কি করছো? ছাড়ো আমাকে। ও আম্মু, আম্মু গো, বাঁচাও। এই দিলাম টিভির ভলিউম বাড়িয়ে, যা পারছে করুক, ওদের ভেতরে না যায়। সব সময় এগুলো করতেই আছে, ভালো লাগে না আর এইসব। হ্যাঁ, তুমি এমন করছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো। ইরা আপুকে বিছানায় ফেলে দিয়ে উঠেই বাইরে দৌড়। এক দৌড়ে নিচে আসতেই আম্মু বলল, এই না গতকাল বললি ঝগড়া করিস না তোরা, আর এখন তো দেখি ঠিকই ঝগড়া শুরু করেছিস। কে ওই ডাইনির সাথে ঝগড়া করতে যায়? ওই ডাইনি তো আমার পিছনে পড়ে থাকে, সব সময় অত্যাচার নির্যাতন করে। এই তুই আমাকে কি বললি? আমি ডাইনি তাই না? দাঁড়া, তোর আজকে আমি ঘাড় মটকাবো। একদম ভালো হবে না কিন্তু। ইরা আপু আসতেই বড় আম্মুর পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। বড় আম্মু, এই তোরা কি এখনো ছোট আছিস নাকি? ছোটদের মতো মারামারি শুরু করেছিস? আর তুই এত বড় হয়ে গেছিস, এখন তুই একটা শিক্ষিকা, তারপরও তোর এগুলো যাচ্ছে না? আমরা দৈহিক দিক দিয়ে বড় হলেও মনের দিক থেকে একদম কচি বাচ্চা। হ্যাঁ, নিজেকে বাচ্চা দাবি করে। এতদিন বিয়ে দিলে 10-12টা বাচ্চার মা হয়ে যেত, আর নিজেকে বাচ্চা দাবি করে। আর বড় আম্মু এটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিতে পারো না? আর কতদিন এটাকে পালবা শুনি? ওর বিয়ের বিষয়ে কথা বলছিলাম, ছেলেও ঠিক হয়ে গেছে। বিয়ের ঠিক মানে? আর ছেলে ঠিক মানে? এত কিছু করবা আমাকে বলবা না? না, প্রয়োজন মনে করিনি। এটা কিন্তু ঠিক হয়নি। দাঁড়াও না, আগে ছেলের নাম ঠিকানা দাও, তারপরে ওর পিন্ডি চটকাবো। কেমন আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তুই যেই বাসায় থাকিস আবার সেই বাসার ঠিকানা নিবি? বাহ, ভালোই তো। আর এই যে ছেলে আমার পেছনে চোরের মতো দাঁড়িয়ে আছে। কি? আমি এই বাদরের গলায় মালা দিব? কি নাটক দেখো, এতক্ষণ আমার সাথে কি করছিল, আর এখন এখানে নাটক শুরু করেছে। আমি বলছি আসলে তোর মেয়ের বয়ফ্রেন্ড আছে, আর তোমরা না জানিয়ে এমন ডিসিশন নিয়ে নিলা। এই কুত্তা, আমার বয়ফ্রেন্ড আছে মানে? আমার বয়ফ্রেন্ড পেলি কোথায়? আর আমার বয়ফ্রেন্ড হলি তো তুই। পাগলের মাথা খারাপ যে তোমাকে আমার গার্লফ্রেন্ড করব, আর তোমার বয়ফ্রেন্ড নেই মানে? ওই রাফিরটা তাহলে তোমার কে শুনি? কুত্তা, ওটা আমার ফ্রেন্ড। কেন মিথ্যা বলছো? আর এই বিয়ে ক্যান্সেল করো, আর তোমার মেয়ের ওই ছেলের সাথে বিয়ে ঠিক করো। কুত্তা, তুই যদি এর একটা কথা বলিস তাহলে তোর কি যে করবো রে। আম্মু তুমি সরো তো, ওর একদিন কি আমার একদিন। এখন তোদের মতামত বল, সত্যিই কি তোর বয়ফ্রেন্ড আছে? এই বিয়ে কি ক্যান্সেল করব? আরে না, তোমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছো, আর এটাকে আমি দেখছি। এখন সরো সরো সরো।
ইরা আপু আবার আমাকে ধরতে এলে আমি আবার দৌড় দিলাম উপরে। ইরা আপু আমার পিছনে পিছনে আসলো। আমি একেবারে ছাদে চলে এলাম। ছাদে এসে এক কোণায় এসে দাঁড়ালাম। মনে মনে তো আমি অনেক খুশি। রেলিং ধরে ছাদের দরজার দিকে তাকিয়ে দেখি ইরা আপু দৌড়ে আসছে। আপু এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, জড়িয়ে ধরে হাঁপাতে লাগলো। এরা কবে যে বড় হবে বুঝতে পারছি না। 15-20 বছর আগে যেমন ছিল এখনো সেই রকমই আছে। আচ্ছা, বিয়ের দিন তারিখ ঠিক করো তাহলে। বিয়েটা জলদি দিয়ে দিই, তারপর আকাশ ওর মতো পড়ালেখা চালিয়ে যাবে আর এরা ওর মতো কলেজ করবে। তুমি আমাকে এমনভাবে জড়িয়ে ধরলে কেন? ছাড়ো আমাকে। আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি, এতে তোর কি রে? তাই নাকি? তোমার না রাফিদ আছে, ওর কাছে যাও। আমার কথা শুনে ইরা আপু আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আরে মারো কেন? ওর জন্য অপেক্ষা ইগনোর করতে না? যাও ওর কাছে আর আমাকে ছাড়ো। ছাড়বো না। আর তোকে রাগাতে ভালো লাগতো, তাই তো এরকম করতাম। তুই বুঝিস না তোকে কেন কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না? কেন তোর গার্লফ্রেন্ড নেই? তুমি এখন আমাকে মিথ্যা বলছো। তারপর আর কি কি বলেছো শুনি? আমাকে ছাড়ো। আমি তো সত্যি বলেছি। তুই কি আমার সমান এডুকেটেড? তুই তো আমার সমান লেখাপড়া করিসনি, একদম পড়ালেখায় গোল্লা। তাহলে তুই তো আমার লেভেলে নেই, তাই না? আবার মিথ্যা বলছো। তুমি এখন কথা ঘোরাচ্ছ। আর তুমি আমাকে ছাড়ো। সত্যি বলছি, তোকে ওইভাবে বলিনি তো, এমনি কিছু ভেবেই বলেছি, এমন কিছু ভেবেই বলেছি। আচ্ছা সরি, আর কখনো বলবো না, এই কান ধরছি, সরি। তোমার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে ছাড়ো আর যে তোমার যোগ্য তার কাছে যাও। আর কি যেন বলতে? আমার জন্য তুই বিরক্ত ফিল হও? সরি তো বললাম তো, তোকে রাগানোর জন্য এমন বলেছিলাম, কিন্তু আমি বেশি বেশি করে ফেলেছিলাম। আর ট্রেনিংয়ে গিয়ে যেই ইগনোরটা করেছো ওটার কি হবে শুনি? তোমার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমাকে অনেক আঘাত করেছো। আসলে অনেক ব্যস্ত ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। জোর করে ছাড়িয়ে নিয়ে বললাম, আর কত মিথ্যা বলবা শুনি? বাসায় সবার সাথে কথা বলার সময় ছিল, কিন্তু আমার সাথে তোমার কথা বলার সময় হয়নি। আর কত মিথ্যে বলবা শুনি? তুমি যেই জন্য আমাকে ইগনোর করেছো, যার জন্য ইগনোর করেছো সেগুলো নিয়ে থাকো। আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। আমি আসতে যাব তখন ইরা আপু পিছন থেকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরবে না, আমাকে ছাড়ো। ইরা আপুর হাত ছাড়িয়ে নিতে গিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আর আমি মজা করছি না, সত্যি আমার গার্লফ্রেন্ড আছে। তুই মিথ্যা বলছিস, তোর কোনো গার্লফ্রেন্ড নেই। বলছি না আমার গার্লফ্রেন্ড আছে। এখন তুমি আমাকে ছাড়ো। সত্যি করে বল, না হলে কিন্তু আমি ছাদ থেকে লাফ দিব। কথাটা বলেই ইরা আপু ছেড়ে দিল। পিছনে ঘুরে দেখে ছাদের রেলিং ধরে উঠতে যাচ্ছে। আমি হাত ধরে টেনে বুকের সাথে শক্ত করে চেপে ধরলাম। আবারও ডুকরে কেঁদে উঠল। দাঁড়াও, তোমার কান্না কিভাবে বন্ধ করতে হবে জানি। থুতনি ধরে মাথাটা তুলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলাম। একটু পরে ইরা আপুও রেসপন্স করলো। কিছুক্ষণ পরে ছেড়ে দিতেই আবার লজ্জা পেয়ে বুকে মুখ লুকালো। বাহ, অনেক লজ্জা পাও দেখছি। কিছু বলবা না, অনেক লজ্জা করে। বউ, ও বউ, এত লজ্জা পাও কি জন্য? ইস, এমন ভাবে ডাকো কেন? আমার অনেক লজ্জা করে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও। আবারও ইরা আপুর থুতনি ধরে মুখটা উঁচু করে ঠোঁটের উপর কিস দিলাম। মুখ টেনে নিতে যাব তখন ইরা আপু লিপ কিস করতে শুরু করলো। একটু পরে ছেড়ে দিল। তারপর ইরা আপু যখন ঠোঁট সরাতে যাবে তখন আমি এবার কিস করতে লাগলাম। দুজনে ছেড়ে দিয়ে হাঁপাতে শুরু করলাম। এমন ভাবে কেউ কিস করে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। চলো আবারও কিস করি। এই না, আর না। তখন দেখা গেছে কিস করতে করতে বিষয়টা বিয়ের আগেই বাসর পর্যন্ত চলে যাবে। তাহলে চলো বাসরটা সেরে নেই। ইরা আপু ছেড়ে দিয়ে দিল দৌড়। আমিও ওর পিছনে পিছনে দৌড়াতে লাগলাম। তারপর নিচে চলে এলাম। ইরা আপু ওর রুমে ঢুকে গেল।
আমি যেতে যাব তখন ইরা আপু দরজা লাগিয়ে দিল। পাগলিটা। আমি আর কিছু না বলে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। বাপরে বাপ, কি একটা কাণ্ড হয়ে গেল। এগুলো ভাবছি তখন তাবাস্সুম আমার রুমে এলো। এসে বলল, কিরে, তোর দেখি আজকাল দেখাই পাওয়া যায় না। ছিলি কোথায় তুই? এই তো বিকেলে বাসা থেকে বের হয়েছি। 1.5 ঘন্টা আগে বাসায় এলাম, তারপর আপুর সাথে ঝগড়া হলো, আর এখন শুয়ে আছি। তোর কি অবস্থা বল? ভালো। আচ্ছা শোন, একটা কথা, আগামীকাল ঘুরতে নিয়ে যাবি বিকালে? ও কোথাও যাবে না। আর তুই পড়া বাদ দিয়ে শুয়ে আছিস কেন রে? উঠে পড়তে বসবি না কোনো ব্যবস্থা নিতে হবে? আমি কিছু না বলে চুপ করে গিয়ে চেয়ারে বসলাম। তারপর বই খুলে পড়ার ভান করছি। তাবাস্সুমকে দেখলাম চলে গেল। ইরা আপু আমার কাছে এসে কান ধরে বলল, ঘুরতে বের হবা তাই না? কখন বললাম ঘুরতে যাব? তাবাস্সুম বলছিল, আর তুমি চলে এসে বললে আমি যাব না। আর কান ছাড়ো, লাগে তো। আচ্ছা পড়। আর ওর সাথে তোকে বেশি লটর পটর করতে দেখলে তোর কি যে করব নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আর তুমি যাও, আমাকে একটু পড়তে দাও। ইরা আপু কিছু না বলে চলে গেল। আমি পড়তে শুরু করলাম। একটু পরে খাবার জন্য ডাক দিতেই নিচে এলাম। তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে রুমে চলে আসি। দরজা বন্ধ করতে যাব তখন ইরা আপু আমার রুমে এলো। তুমি আবার এখন কি জন্য? তোর সাথে ঘুমাবো তাই এলাম। ওই পাগল হয়ে গেলে নাকি? তবে আমার কোনো আপত্তি নেই, শুতে পারো। তারপর ইরা আপুকে গিয়ে কোলে তুলে নিলাম। এই নামা আমাকে, তুই দেখি সত্যিই সিরিয়াস হয়ে গেছিস। নামাবো না, এমনভাবে ধরে রাখবো, আর যদি লাফালাফি করো তাহলে তোমাকে ধপাস করে নিচে ফেলে দিব। কি জন্য এসেছো শুনি? রোম্যান্স করার জন্য এসেছি। আমার কোনো আপত্তি নেই, চলো তাহলে রোম্যান্স করি। থুর কুত্তা, আমার লজ্জা করে। একটা নাইট কিস দে, তাহলেই হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। আচ্ছা, কোথায় কিস নিবা? ঠোঁটে, গালে, ঘাড়ে, বুকে, না নাভিতে? এভাবে বলিস কেন? লজ্জা করে না বুঝি? ইচ্ছে তো করছে সব জায়গায় কিস নিতে, কিন্তু এখন না, ফার্স্ট নাইটে নিব। এখন ওগুলোতে লাগবে না। একটা কপালে, একটা গালে, আর একটা ঠোঁটে ড্রিপলি কিস দিলেই হবে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইরা আপুকে নামিয়ে দিয়ে কপালে একটা কিস দিলাম। তারপর 2 চোখে, 2 গালে আর ঠোঁটে একটা চুমু দিলাম। এবার হয়েছে না? আমি আমার মতো করে কিস দিব। ইরা আপু কিছু না বলে ঠোঁটের উপর একটা কিস দিয়ে বলল, গুড নাইট জান। ওকে জানো, গুড নাইট। ইরা আপু চলে গেল। তারপর আমি দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ইরা আপুর ডাকে ঘুম ভাঙলো। কিছু না বলে ইশারা করে আমার কাছে ডাকলাম। আমার ইশারা পেয়ে ইরা আপু একটু কাছে আসতেই হাত ধরে হ্যাচকা টান দিয়ে বিছানায় ফেলে দিলাম। এসে একেবারে আমার বুকের উপর পড়ল। সকাল সকাল কি শুরু করেছিস? এখন ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নে। আসো একটু তোমাকে আদর করে দেই। না থাক, আদর দেওয়া লাগবে না। এখন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আসো একটা ঠোঁটে কিস দেই। ছি, বাসি মুখে কিস? ছাড়, তোর কিস দেওয়া লাগবে না। ছাড়বো না, কিস দিব, তারপর ছাড়বো। যেই ভাবা সেই কাজ। মাথা ধরে গালে, কপালে, ঠোঁট কিস দিয়ে ছেড়ে বললাম, যাও এবার। ছি ছি, ওয়াক থু। বাসি মুখে তুই আমাকে কিস দিলি? দিলাম তো। তারপর উঠে ওয়াশরুমে চলে এলাম। তারপর কিছুক্ষণ পর বের হয়ে নাস্তা করার জন্য নিচে এলাম। কি রে, পড়াশোনা করছিলি না বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি? থুর, আমি বয়ফ্রেন্ড পাবো কোথায়? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ও আচ্ছা, খুঁজে দেওয়া লাগবে নাকি? থাক, তার দরকার নেই। আচ্ছা, কলেজ যাবি না? যাবে তো। তুমি অটো অথবা রিকশায় চলে যেও, আর না হলে স্কুটি চালাতে শিখে নাও। আমারটায় যাওয়া আসা করবা। তাবাস্সুম শুধু মাথা নাড়িয়ে চুপ করে খেতে থাকলো। তারপর খাওয়া শেষ করে রুমে এসে বসে থাকলাম। বসে আছি,
তখন ইরা আপু রেডি হয়ে আমার রুমে এলো। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। নীলা শাড়ি পরে আছে আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। এমন ভাবে দেখিস কেন? লজ্জা করে তো। অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু তুমি কি এমন ভাবে যাবে? এমন ভাবে যাব। নিচ থেকে উপর পর্যন্ত দেখে কাছে এগিয়ে গেলাম। তারপর ইরাপুর সামনে হাঁটু গেড়ে বসে শাড়ি সরিয়ে নাভিতে একটা চুমু দিলাম। চুমু দিতেই ইরাপু কেঁপে উঠল। তারপর কোমর দিলাম আলতো করে চিমটি। এই কি করছিস? কিছু না বলে উঠে মাথার পিছনে হাত দিয়ে 4 ঠোঁট এক করে কিস করতে লাগলাম। একটু পরে ছেড়ে দিতেই রেগে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আমি এত সুন্দর করে রেডি হলাম আর তুই সবকিছু নষ্ট করে দিলি। কোনো কিছুই নষ্ট করিনি। এখন চলো তোমার রুমে। আসলে তোমাকে এমন রূপে দেখে নিজেকে সামলাতে পারিনি। তুই সব কি করছিস? নামা তুই আমাকে। তোমাকে এমনভাবে যেতে দিব ভেবেছ? তুমি এমনভাবে যাও আর তোমাকে সবাই শকুনি চোখে গিলে খাক। আমার বউয়ের সৌন্দর্য আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, বুঝেছ? তুমি বোরখা পরবে, তারপর যেতে পারবা, তার আগে না। তারপর ইরাপুকে ওনার রুমে এসে নামিয়ে দিলাম। আচ্ছা, এবার বোরকা পরে রেডি হয়ে তারপরে এসো। তারপর আবারও কপালে চুমু দিয়ে আমার রুমে চলে এলাম। এসে ওয়াশরুমে এসে একটু ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হয়ে নিলাম। একটু পরে ইরাপু আসতেই বললাম, এবার ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। ওকে জনাব, এবার চলেন। তারপর দুজনে কলেজে চলে এলাম। কলেজে আসতেই 2 হারামি এলো। এসেই বলল, এই আইটেমটা কি রে? সাথে সাথে মেহেদির গালে একটা পড়ে গেল। মনে তো হচ্ছে মেহেদির এই মাড়ির দাঁত ওই মাড়িতে হয়ে গেছে। বেয়াদবগুলো কবে থেকে তোরা এমন বেয়াদব হয়েছিস? তারা তোর আব্বুকে আজকেই বলছি। আমি মেহেদির দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলাম। ইরাপু চলে গেল। ইরাপু যেতেই মেহেদি মারতে শুরু করলো। আব্বে মারিস কেন? এখানে আমার দোষ কোথায়? তুই তো কিছু না বলে আইটেম বলে সম্বোধন করলি। কিন্তু ইরাপু তোর সাথে যে, আর আগে বলবি না এটা ইরাপু? তো তোর সাথে আসবে নাকি? আমি কি জানতাম নাকি তুই লুচু? এটাকে বলবি আর বিয়ের দাওয়াত খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। তাই নাকি? কিন্তু কিভাবে কি? আরে বাসাতে সবাই মিলে বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করে আমাদের না জানিয়ে। ভালোই তো, তাহলে চল রেস্টুরেন্টে ট্রিট দিবি। এখন না, বিকালে নিস। এখন চল আড্ডা দেই। তারপর কি আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। দুপুরে টিফিনের সময় দেখলাম ইরা আপু এক সিনিয়র ভাইকে ইচ্ছে মতো থাপ্পড় দিচ্ছে। না জানি আবারও কি করেছে ওই বড় ভাই। ফ্লার্টিং করবা ঠিক আছে, কিন্তু দেখে শুনে করবা। যদি আবারও ভুল হয়েছে তাহলে তোমাদের একটাকেও ছাড়বো না। ওই র্যাগিংয়ের কথাগুলো ভুলে গেছো নাকি? তখন সিনিয়র আপু হয়ে র্যাগিং দিয়েছি, আর এখন তোমাদের ম্যাম হয়ে র্যাগিং দিব। অস্ত্র জমা করেছি, কিন্তু এখনও অস্ত্র চালাতে ভুলিনি। টিফিনের সময় সবাই মিলে বসে আছি। নুসরাত এসে পাশে বসলো। নুসরাত আমার পাশে বসতেই উঠে দাঁড়িয়ে গেছি। আমার এমনভাবে উঠাতে অবাক হয়ে তাকিয়ে আছে। তুই এমনভাবে উঠলি কি জন্য? আমাকে কি অকালে মেরে ফেলবি নাকি? দেখ, তুই আমার থেকে দূরে দূরেই থাক, না হলে আমার হাত পা একটাও আস্ত থাকবে না। এতটা ভয় পাস? ভয় পাই মানে? আস্ত একটা ডাইনি। সুযোগ পেলে কি যে অবস্থা করে, তবে এটাই অনেক ভালো। আই লাভ হিম। হয়েছে হয়েছে, আমাদের সামনে আর ভালোবাসা প্রকাশ করতে হবে না। আচ্ছা, এখন পর্যন্ত কিছু করতে পেরেছিস? পারবো না মানে? শুধু ফিজিক্যালটাই বাকি আছে। ওরে শালা, তুই তো দেখি অনেক ফাস্ট। চালিয়ে যা তুই। তুই বললেও আর না বললেও। তারপর আবারও ক্লাসে চলে আসলাম। তারপর ক্লাস শেষে ইরা আপুকে নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাচ্ছি, তখন ইরা আপু এলো আর তাবাসসুমও এলো। একা একা খাচ্ছিস, ডাকতে পারিস না? দুজনে এখন একদম ঝগড়া করবি না, এখন চুপচাপ খেয়ে নে। ইরা আপু আর কিছু না বলে পাশের চেয়ার টেনে
খেতে বসলো। বসতে বসতেই দিল একটা চিমটি। ও মা গো! ইরা, এবার কিন্তু তোর মায়ের খাবি, চুপ করে খেতে পারিস না? এমনভাবে মারবো মারবো না বলে একটা মাইর দিতে পারো না? তুই বেশি বকবক করলেই তোকে মাইর দিব। বড় আম্মু, তোমার মেয়ে আমাকে মারলো। এই কুত্তা, তোকে মারলাম কখন? এবার সত্যি সত্যি ইরা তোকে মারবো। ইরা আপু আর কিছু বলল না, চুপ করে খেতে লাগলো। আমিও খেতে লাগলাম। তবে এটা নিশ্চিত পরে কপালে দুঃখ আছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। শুয়ে আছি, তখন ইরা আপু আমার রুমে দরজা লাগিয়ে এলো। এই একদম কিন্তু আমাকে মারবে না। ইরা আপু কিছু বলছে না, ডেভিল মার্কা হাসি দিয়ে আমার কাছে এসে আমার উপর শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি মারতে পারি গো জান, তুমি তো আমার কলিজা, আমার সোনা, আমার রূপা। কিন্তু তুমি তোমার রুমে না গিয়ে আমার রুমে আমার উপরে কি? হ্যাঁ, এইটা আমার রুম, যেখানে শুয়ে আছি সেটা আমার বিছানা, এটাই আমার বালিশ। শোন না, তোর বুকে একটা কামড় দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, আর তুমি দিলে কি আমি ছেড়ে দিব? না থাক তাহলে, আর আমাকে একদম জ্বালাতন করবি না, আমি ঘুমোলাম। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। বলছি না আমাকে জ্বালাতন করবি না, আমার অনেক ঘুম আসছে। কথাটা বলেই ইরা আপু ঘুমিয়ে পড়ল। আমার আর ঘুমানো হলো। ইরা আপুকে জড়িয়ে ধরে আমিও ঘুমানোর চেষ্টা করলাম। এত জ্বালাতন করলে কি চলে? আমিও কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বেশ অনেকক্ষণ পরে ইরা আপুর নড়াচড়ার জন্য ঘুম ভাঙলো। হালকা একটু চোখ খুলে দেখি আমার মুখের দিকে তাকিয়ে আছে। ডাইনি নিজেও ঠিকমতো ঘুমাবে না, আর আমাকেও ঘুমাতে দিচ্ছে না। গেলাম ঘুরে। আমার ঘুরে যাওয়াতে ইরা আপু বিছানায় পড়ে গেল। তুমি না ঘুমাবা, তাহলে জেগে আছো কেন? ঘুমটা ভেঙে গেল। ওকে, এখন তাহলে ঘুমাতে দাও, আর তুমি তোমার রুমে যাও। আর আমার মাইন্ডের ভিতরে কিন্তু উল্টা পাল্টা চলছে, যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। সমস্যা কোথায়? ঘটুক। বিয়ের আগেই মা হবার ইচ্ছা নাকি? তুমি তোমার রুমে যাও তো, আর আমাকে ঘুমাতে দাও প্লিজ। ওকে ঠিক আছে। ইরা আপু উঠে চলে গেল। আমি অমনভাবে শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়লাম। বিকেলে ইরা আপুর ডাকে ঘুম ভাঙলো। আবার কি হলো? বিকেলের 5টা বাজে, ওঠেন এবার জনাব। আচ্ছা যাও, আমি উঠছি। ইরা আপু রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে, তাই উঠে চুপচাপ ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি ইরা আপু রুমে নেই। যাই বাইরে থেকে ঘুরে আসি। তারপর বাইরে চলে এলাম। সন্ধ্যায় ইরা আপুর ফোন পেয়ে বাসায় এলাম, তাও আবার এক বক্স চকলেট নিয়ে। এসে হাতে দিয়ে বললাম, এই নাও চকলেট। তারপরে উপরে চলে আসলাম। ওইদিকে আসসালামু আলাইকুম আপা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। আচ্ছা, তোমাকে যে জন্য ফোন করেছি, বল। আমি তোমার ছেলেকে আমার মেয়ের বর বানাতে চাই। তোমার ছেলেকে আমার জামাই বানাতে চাই। আমি চাই আমাদের সম্পর্কটা আরো গাঢ় হোক। যে সম্পর্কে আছে এটাই সবচেয়ে ভালো ভালো সম্পর্ক। ভাই বোনের সম্পর্কের কাছে অন্য সম্পর্ক লাগে নাকি? তা ঠিক আছে, কিন্তু আমি তো তোমার ছেলেকে আমার জামাই বানাতে চাই। সেটা সম্ভব নয়, ওর বিয়ে গতকাল ঠিক করা হয়ে গেছে। আর তুই যদি আগে বলতি তাহলে ভেবে দেখা যেত। কি বিয়ে ঠিক মানে? আম্মু তো বললো তোমার ছেলেকে নাচ জামাই বানাবে, আর তাবাসসুম তো ওকে ভালোবাসে, তাই তো ওখানে গেছে। সেটা আর সম্ভব না, বানাবে বললেই তো আর হয়ে যায় না। হয়তো আম্মু মজা করে বলতো। আপা, তুমি কিন্তু এটা ঠিক করলে না, আর তুমি ভালো করেই জানো আম্মু মজা করে বলতো না। এমন ভাবে বলিস মনে হচ্ছে আমি কথা দিয়েছিলাম তোর মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব। আচ্ছা, আমি কি কথা দিয়েছিলাম? তুমি এটা ঠিক করলে না আপা। তুমি কি করে পারলে অন্য জায়গায় বিয়ে ঠিক করতে? আরে ভাই, তুই তো আজও, আমি কি ওয়াদা করেছিলাম যে তোর মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব, বা আমাকে ওয়াদা করিয়ে নিয়েছিল? এই যে একটু আগে সুন্দর সম্পর্কের কথা বলছিলে, সেটা আর মনে হয় না ভালো সম্পর্ক থাকবে।
মানে তুই কি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? আচ্ছা শোন, আমি তো আর নিজের ছেলের সুখ নষ্ট করে তোর সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না। আমার ছেলের ভালোতেই আমাদের ভালো। তুই যখন সম্পর্ক নষ্ট করতে চাইছিস তখন তোকে আর কি বলবো বল? আর তুই আর আব্বু আম্মু ভালোভাবেই জানতো ইরা আর ওর সম্পর্কটা কেমন ছিল। দুজনেই দুজনকে ছাড়া একটা দিনও ভালোভাবে থাকতে পারতো না, আর এখনো পারে না। ইরা এই একটা মাস ছিল না, তাই আমি আমার ছেলেকে দেখেছি ওর অবস্থা কেমন হয়েছিল। ওদের আলাদা করার ক্ষমতা আমার নেই। ঠিক আছে, সমস্যা নেই। তাই বলে সত্যি সত্যি আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিবি? আর ছেলের অভাব আছে নাকি? তোর মেয়ের জন্য ভালো ছেলে খুঁজে দিব। তার প্রয়োজন নেই। এই বলে মামা ফোন কেটে দিল। সবাই বসে আছি, তখন তাবাসসুমের ফোনটা বাজতেই ও চলে গেল। আমরা আমাদের মতো করে বসে আছি। আমরা বলতে আমি, বড় আম্মু, বড় আব্বু আর ইরা আপু। আম্মাকে দেখলাম কেমন মনটা খারাপ, রান্নাঘরের দিকে যাচ্ছে। জিজ্ঞেস করব মন খারাপ কেন? না, পরে জিজ্ঞেস করব। একটু পরে দেখি তাবাসসুম সব ব্যাগ নিয়ে নিচে নামছে। কি রে, তুই এমনভাবে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বাসায় চলে যাব। বাসায় মানে? কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি, এমনি বাসায় চলে যাব। কিছু যদি না হয়ে থাকে তাহলে এমনভাবে সব কিছু নিয়ে যাচ্ছিস কেন? যদি বাসায় যাওয়ার হয় তাহলে এমনি যেতি, তাই না? একবারে বাসায় চলে যাব, এখানে আমার ভালো লাগছে না। ইরা আপুর দিকে তাকিয়ে বললাম, তুমি কি কিছু বলেছো? তো আমি আবার কি বলবো? আম্মু, আম্মু এইদিকে আসো। আম্মু আমার এমন ডাক শুনে রান্নাঘর থেকে বের হয়ে আসতেই বললাম, তাবাসসুম সব কিছু নিয়ে চলে যাচ্ছে। যেতে দে। মানে ঠিক বুঝলাম না কিছুই। তুমি কিছু না বলে বলছো যেতে দে, আর তোমার মন খারাপ কি হয়েছে কি বলো তো? তোর মামা আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিবে বলেছে, আর তাই হয়তো তাবাসসুমকে ডেকে নিয়ে দিল। ঠিক বুঝলাম না, মামা এমন কথা বলল কেন? তোর আর তাবাসসুমের বিয়ের কথা বলেছিল, আমি বারণ করেছি বলেই এমন বললো। তারপর আম্মু সব কিছু বলল, বলতে গিয়ে কেঁদে দিয়েছে। আমি কাছে গিয়ে সান্ত্বনা দিচ্ছে। এর ভিতরে তাবাসসুমের দিকে তাকিয়ে দেখি ও নেই, চলে গেছে। আচ্ছা তুমি একটু বসো, দেখি ও আবার কোথায় গেল। বাসা থেকে বেরিয়ে দেখি নেই। একটু এগিয়ে গিয়ে দেখি অটোতে উঠে গেল। কি আর বলবো বুঝতে পারছি না। তাবাসসুমকে ফোন দিলাম কিন্তু কেটে দিল। আরও 2 বার দিলাম কিন্তু রিসিভ করলো না। ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে দেখি ইরা আপু আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। আমি পাশে গিয়ে বললাম, কান্না করিও না, শান্ত হও। আম্মু চোখ মুছে চলে গেল রান্নাঘরে। চুপ করে বসে থাকলাম। একটু বসে থেকে রুমে এলাম। একটু পরে ইরা আপু আমার রুমে এলো, এসে বলল, তুই তাবাসসুমকে বিয়ে করে নে। কি বললা তুমি? শুনতে পাসনি? জোর করেই তো বললাম তুই তাবাসসুমকে বিয়ে করে নে। আমি চাই না তোদের সাথে তোর মামুর সম্পর্ক নষ্ট হোক, আর ছোট আম্মুর এমন কান্না দেখে অনেক খারাপ লাগছে। উঠে গিয়ে ওর কাঁধের উপরে 2 হাত রেখে চোখে চোখ রেখে বললাম, ওটা না বলে মরে যেতে বলো, ওটাই ভালো হবে। ওটা না করে মারাই যাই কি বলো? আমার কথা শুনে ইরা আপু আমার মুখে হাত দিল। চোখে পানি ছলছল করছে। কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বলল, এমন কথা আর কখনো বলবি না। তুই মারা গেলে আমার কি হবে? আমিও যে তোকে ছাড়া মারা যাব। যদি থাকতে নাই পারবা তাহলে বলো কেন অন্য কাউকে বিয়ে করতে? আর পাগল নাকি যে তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও বিয়ে করব? তুমি যদি আমার না হও তাহলে কাকের মতোই করে বাকি জীবন কাটিয়ে দিব। কাক যেমন সঙ্গী হারানোর পরে আর জোড়া বাঁধে না, তেমন আমি অন্য কোথাও জোড়া বাঁধব না। তোকে ছাড়া আমি ওই নীল তিমির মতো মারা যাব। তুই আমার সব অপূর্ণতার মধ্যে এক পূর্ণতা। তাহলে বলছো কেন যেতে? বললেই চলে যাবে নাকি? এর মন বোঝা বড় কঠিন। নিজেই যেতে বলছে আর পরে আবার বলছে বললেই চলে যাবি নাকি? আহা, আমি কি যেতে চেয়েছি নাকি? আচ্ছা আর কান্না করতে হবে না। কেঁদে যাচ্ছে তো ডুকরে কেঁদেই যাচ্ছে। না, এর কান্না এমনভাবে থামানো যাবে না।
সুন্দর করে মাথা তুলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। এবার চুপ করে গেছে। ঠোঁট আলতো কামড় দিয়ে ছেড়ে বললাম, ছেড়ে যাচ্ছে কে শুনি? কিছু না বলে আবারও জড়িয়ে ধরলো। এমনভাবেই জড়িয়ে ধরে রাখবা নাকি? এমন ভাবে জড়িয়ে ধরে থাকবো। আচ্ছা থাকো, কোনো সমস্যা নেই। দেখি কতক্ষণ জড়িয়ে ধরে থাকতে পারো। আহা, ছাড়ছ কেন? জড়িয়ে ধরে রাখো। আমার যখন ইচ্ছা জড়িয়ে ধরবো, যখন ইচ্ছা ছাড়বো, এতে তোর কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। ইরা আপু চলে গেল, বুঝলাম না কেন গেল। এই মেয়ে কখন কি যে করে বুঝতেই পারি না। বেশ কিছুক্ষণ পরে খাবার জন্য ডাকতেই খেয়ে আবার রুমে এসে পড়তে বসলাম। বেশ কিছুক্ষণ পরে ইরা আপু আমার হাত সরিয়ে কোলের উপর বসে ঠোঁটের উপর চুমু দিল। ওই, তুমি কি পড়তে দিবা না? সবসময় এমন টর্চার করবা? ছোট মানুষ আমি, এত নির্যাতন করলে কিভাবে সহ্য করব শুনি? এগুলো তো কিছুই করিনি। কিছুদিন অপেক্ষা করো, তখন বুঝবে রোমান্টিক অত্যাচার কাহাকে বলে, কত প্রকার আর কি কি। তাই নাকি? দেখি কি কি করো। আচ্ছা থাকো, আমি গেলাম। গুড নাইট। বাহ, এখন দেখি তুমি করে বলছো। বরকে তো আর তুই বলে ডাকা যায় না, তাই না? যে বয়সে, সে বয়সে বড় হোক বা ছোট, স্বামী তো, তাই ভাবছি তুমি করেই বলবো। বাহ, ভালোই তো। আচ্ছা, গুড নাইট। যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ইরা আপু গালে একটা চুমু দিয়ে উঠে চলে গেল। আমিও কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন নাস্তার টেবিলে, সামনে 20 তারিখ সোমবার, বিয়ের তারিখ ঠিক করো, হাতে সময়ও পাওয়া যাবে কয়েকদিন। আব্বু আর বড় আব্বু এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, আর ডাইনিটা আমার পায়ে সুরসুরি দিচ্ছে আর চাপটি দিচ্ছে। আমিও ইরা আপুকে চিমটি দিচ্ছি আর মিটমিট করে হাসছি, আর ইরা আপু হাসছে। একেই বলে আধুনিক যুগ। বিয়ের কথা শুনে সবাই লজ্জা পায়, আর এই দুটো নির্লজ্জের মতো হাসছে। বড় আব্বুর কথা শুনে বললাম, আহা, লজ্জা পাওয়ার কি আছে? এটা কোনো লজ্জা পাওয়ার কোনো কথা নাকি? তোদের দুজনকে এগুলো বলাই বেকার। দুজনে তো সেই ছোট্টবেলা থেকে নির্লজ্জ। তাই আমার লজ্জা সম্পর্কে বলে তুমি লজ্জা পেও না। তারপর চুপ করে খাওয়া শেষ করে রুমে চলে এলাম। তারপর রেডি হয়ে ইরা আপু রুমে এলাম। দেখি হিজাব ঠিক করছে, তাই আমি বিছানায় বসলাম। ইরা আপু রেডি হওয়া শেষ হতেই দুজনে একসাথে কলেজে চলে এলাম। ইরা আপু অফিসের দিকে চলে গেল, আর আমি বন্ধুদের কাছে এসে বসে পড়লাম। কি রে, তোদের অবস্থা কি বল? এই তো ভালো, তোর? আলহামদুলিল্লাহ ভালো। আর 20 তারিখে বিয়ের ডেট ফাইনাল। বাহ, ভালোই তো। তাহলে ট্রিট দে। জায়গা মতো খাবি নাকি? গতকাল বিকেলে ট্রিট দিলাম না? এখন জায়গা মতো লাথি খেলে বল, আমার দিতে কোনো আপত্তি নেই। না ভাই, থাক, দরকার নেই। তাহলে চুপ কর। কি রে, তুই এমন ভাবে দেখিস কি জন্য? ওদের ট্রিট দিলি, কিন্তু আমার ট্রিট কোথায়? আচ্ছা চল, ট্রিট দিচ্ছি তোকে। চল পেটুকের দল, তোরা 10 টাকার চিপসের প্যাকেট নিস একটা করে। থাক ভাই, তোর ট্রিট দেওয়া লাগবে না। থাক তাহলে। নুসরাত চল। তারপর নুসরাত আমার সাথে ক্যান্টিনে এলো। দুজনে খাবার অর্ডার দিয়ে বসে আছি, তখন দুজনে এলো, এসে চেয়ারে বসে পড়ল। কিরে, দুজনে কি জন্য এসেছিস? আমি তোদের কোনো কিছু দিতে পারবো না। তোকে একটা ফটো দিচ্ছি, দেখ তো। এটা যদি ইরা আপুকে দেখায় তাহলে তোর কি হবে শুনি। এই যে দেখ এটা। আমি নুসরাত বসে আছি, ওটার পিক হারামি দুজন নিয়েছে। এটা কিন্তু ঠিক না। রাখ, তোর ঠিক বল। ট্রিট দিবি নাকি বল? ব্ল্যাকমেল করছিস তো কর। চোরের 10 দিন তো মালিকের 1 দিন। তোর কি অবস্থা হবে সেটা সময় বলবে। কি খাবি শালারা, খা। কিছু লাগবে না, বিকেলে হোটেলে নিয়ে গেলেই হবে। পাগলের মাথা খারাপ তো। এখানে খেলে কিছু খা, না হলে তোদের আর কিছু দিতে পারবো না। পারলে তুই গিয়ে দেখাতে পারিস, যা গিয়ে দেখা। আচ্ছা ঠিক আছে। শালা একবার সুযোগ পেয়ে যাই, তারপর বোঝাবো তোদের। রাকিব গিয়ে অর্ডার দিয়ে আসলো, আর আমরা যা অর্ডার দিয়েছিলাম ওগুলো দিয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে বের হয়েছি, তখন তাবাসসুমকে দেখে দৌড়ে ওর কাছে গেলাম। কিরে, কি অবস্থা? ভালো, আপনার?
আপনি করে বলছিস কেন? আর তুই সব কিছু জানার পরেও কিভাবে আমাকে ভালোবাসলি? তুই তো সব কিছুই জানতি, তাই না বল? আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। বাসায় মনে হচ্ছে চলে যাচ্ছিস। হুম। তাবাসসুম পাশ কাটিয়ে চলে গেল। ওর দিকে তাকিয়ে আছি, দেখলাম হাত দিয়ে চোখ মুছছে। ওর দিকে তাকিয়ে থেকে আবারও বন্ধুদের কাছে চলে এলাম। বন্ধুদের কাছে আসতেই রাকিব বলল, কিছু কি হয়েছে? তারপর গতকালের সব কিছু ওদের বললাম। সব শুনে রাকিব বলল, কি আর বলবো বল। আচ্ছা, ওইসব বাদ দে। তারপর আবারও ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। এমনভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন থেকে তাবাসসুমকে কলেজে দেখিনি, হয়তো এই কলেজ থেকে চলে গেছে। দুদিন পর বিয়ে, তাই বাসা সুন্দর করে সাজানো হয়েছে আর ভালো মতোই তোড়জোড় চলছে। রাতে চুপ করে ছাদে দোলনায় বসে আছি, তখন ইরা আপু পাশে এসে বসলো। এই যে ম্যাম, রান্না বান্না শেষ? দুইটা আম্মু থেকে এত রান্না শিখে কি হবে? আস্তে আস্তে শিখে নিব। অনেক ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা হাত সরাও, তোমার কোলে মাথা রেখে শুই। হ্যাঁ, কোনো কাজ না করেই ক্লান্ত? ইস, শান্তি শান্তি। আচ্ছা মাথায় হাত বুলিয়ে দাও তো। ওকে, ঠিক আছে। ইরাপুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে, দুষ্টু এই মন চাই আরো বেশি পেতে। কি জানি তোমার মধ্যে কি আছে, কেন যে এই মন চাই তোমাকে আরো বেশি করে কাছে পেতে। কতটা কাছে পেতে ইচ্ছে করছে শুনি? যতটা কাছে পেলে আমি আর তুমি থেকে আমরা 3 জন হব। তাই? আচ্ছা যখন এত করে কাছে পেতে ইচ্ছে করছে, তাহলে চলো বাসরটা সেরে নেই। না থাক, বিয়ের পর একেবারে যুদ্ধের ময়দানে নামবো। এখন এইসব কিছুই হবে না। আচ্ছা, কয়টা বেবি নিবা? ভাবছি ফার্মিং করব, ফার্ম দিব একটা। এত প্রোডাকশন কোথা থেকে আসবে? আমি আর তুমি প্রতি বছরে একটা করে। পারবা সামলাতে? তুমি সাথে থাকলে সব কিছু পারবো। হা হা, শোনা গো আমার। আচ্ছা, দেখা যাবে কয়টা বেবি নিবা। তারপর আরো কিছুক্ষণ ছাদে থেকে আসতে যাব, তখন ইরা আপু বলল, আমাকে কোলে নিয়ে নিচে চলো। কিন্তু আচ্ছা ঠিক আছে চলো। তারপর ইরা আপুকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। তারপর ওর রুমে এসে নামিয়ে বললাম, হয়েছে এবার? না হয়নি। আচ্ছা দাঁড়াও। এবার হয়ে গেছে। ওকে। তারপর ইরা আপুর রুম থেকে আমার রুমে চলে এলাম। এসে গেম খেলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে খেতে ডাকতেই খেতে এলাম। খাচ্ছি, তখন সবাই বিয়ের বিষয়ে কথা বলছে আর আমি নীরব দর্শকের মতো করে শুধু শুনে যাচ্ছি। পরের দিন কলেজ থেকে এসে দেখি মেহমানে বাসা ভর্তি হয়ে গেছে। বাহ, ভালোই তো। তারপর ফ্রেশ হয়ে ইরা আপুর রুমে এলাম, কিন্তু রুমে নেই। ওয়াশরুম থেকে আওয়াজ আসছে, তাই বিছানায় চুপ করে বসে থাকলাম। একটু পরে ইরা আপু ওয়াশরুম থেকে গুনগুন করে গান গাইতে গাইতে তোয়ালে পরে বেরিয়ে রুমের দরজা লাগিয়ে বিছানার দিকে এলো। আমি যে এসেছি খেয়াল করিনি। যখন খেয়াল করলো তখন বলল, তুমি আমার রুমে কখন আসলে? 5 মিনিট মতো হয়েছে, কিন্তু তোমার এমন রূপে তো মুগ্ধ হয়ে গেছি আমি। ইচ্ছা করছে তো অন্য কিছু করতে। উঠে ইরা আপুর দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি আর ইরা আপু পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যেতে যেতে ওয়ার্ড্রোপের সাথে লেগে গেল, আর যেতে পারছে না। আমি একদম কাছে গিয়ে কোমরে হাত দিয়ে আমার সাথে শক্ত করে চেপে ধরলাম। ইরা আপু শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। 2 হাত দিয়ে আমার সাথে চেপে ধরে কিস করতে গেলাম, তখন ইরা আপু চোখ বন্ধ করে নিল। ইরা আপুর ঠোঁট দুটো কাঁপছে। তারপর 4 ঠোঁট এক করে দিলাম। ইরা আপু রেসপন্স করলো। বেশ কিছুক্ষণ কিস করার পরে ছেড়ে দিলাম। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? আজকে কি মনে করে আমার রুমে আসা হলো শুনি? আজকে কেন জানি ইচ্ছে হলো, তাই আসা। আমার কিন্তু আরো কিস করতে ইচ্ছে করছে। কথাটা বলে ইরা আপু আবারও 4 ঠোঁট এক করে কিস করতে লাগলো। আবারও কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে শুরু করলাম। আবারও কিস করতে মন চাইছে নাকি? এখন আমার অন্য কিছু করতে মন চাইছে। না থাক, এখন নয়, আগামীকাল রাতে। এখন আমি যাই শোনা, তুমি রেডি হয়ে খেতে আসো। আর যদি বলো আমার সামনে চেঞ্জ করবা, তাহলে আমার দেখতে কোনো সমস্যা নেই। লুচু ছেলে, আমার অনেক লজ্জা করবে। এখন যাও। এখন যাচ্ছি। ঠিক আছে,
তবে বিয়ের পর তুমি চেঞ্জ করবে আর আমি থিয়েটারের মুভি দেখার মতো করে পপকর্ন নিয়ে খেতে খেতে ফিল নিয়ে বসে বসে দেখব। লুচু কোথাকার, যাও রুম থেকে। ওকে ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা দরজা আটকে দাও, তবে তোমাকে অমনভাবে দেখার অনেক ইচ্ছা। তবে রে শয়তান। ইরা আপু তেড়ে আসতেই দরজা খুলে নিচে চলে আসলাম। তারপর খাচ্ছি, তখন ইরা আপু নিচে এলো। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম। তারপর কাজিনদের সাথে আড্ডা দিতে শুরু করলাম। মামাদের বাসা থেকে কেউ আসেনি, মনে হয় না কেউ আসবে। এমনভাবে সময় কেটে গেল। সন্ধ্যায় হাতে ফুফাতো বোনরা মেহেদি দিয়ে দিল। তারপর রাতে গায়ে হলুদ হলো। হাসি আনন্দের মধ্যে দিয়ে সময় কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ইরা আপুর ডাকে ঘুম ভাঙল। হাত ধরে হ্যাচকে টান দিয়ে আমার উপরে ফেলে দিয়ে মুখের উপর আসা চুলগুলো কানের পিছনে গোজে দিয়ে বললাম, অনেক সুন্দর লাগছে গো তোমায়, মন চাইছে একটু আদর করে দিই। বারণ করেছে কে? তাই, কিন্তু এখন আদর করব না, একবার রাতে করব। একেবারে সারা রাত যুদ্ধ চলবে। দেখা যাবে কত পারো। আর এখন ছাড়ো, তারপর উঠে ফ্রেশ হয়ে খেতে আসো। আগে জি ম্যাম। ইরা আপু কপালে একটা চুমু দিয়ে ছেড়ে দিতেই উঠে গেল, তারপর চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করবার জন্য এলাম। তারপর ধুমধামের মধ্যে দিয়ে বিয়েটা হয়ে গেল। রাতে আমার রুমেই বাসরঘর সাজানো হয়েছে। বন্ধুরা ছাদে দাঁড়িয়ে আছি, শালা হারামিরা আমাকে যেতেই দিচ্ছে না। হঠাৎ করেই ইরা আপুর কণ্ঠে পিছনে ঘুরলাম। দুজনে কিছু না বলে চলে গেল। তুমি এখানে যে? না, এমনিতেই আসলাম, ভাবছি ছাদেই বাসর করব। আহা, আগে বললে ছাদেই বাসর ঘর সাজানোর ব্যবস্থা করতাম। আরে না, মজা করলাম। আচ্ছা চলো কিছুক্ষণ চন্দ্রবিলাস করি। তাই? আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার কোলে মাথা রাখছি। না থাক, অন্য দিন চন্দ্রবিলাস করব। এখন রুমে চলো। না, একটু থাকি, তারপর না হয় যা হবার সব কিছু হবে। ইরা আপুকে কোলে তুলে নিয়ে এসে দোলনায় বসিয়ে দিলাম। তারপর কোলে হাত রেখে ইরা আপুর হাত আমার মাথায় রেখে বললাম, নাও হাত বুলিয়ে দাও। ইরা আপু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইরা আপুর মুখের দিকে তাকিয়ে বললাম, জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি। জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি। ভালোবাসি, আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি। না, বাংলা ভাষায় বলো, একেবারে ফিল নিয়ে বলো, ভালোবাসি। ওকে ম্যাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আচ্ছা, এত জোরে চিৎকার দিয়ে সবাইকে এখানে ডাকবা নাকি? আচ্ছা ঠিক আছে, একটু কাছে এসো। আমার কথা শুনে ইরা আপু মুখটা নিচু করতেই গালে একটা চুমু দিয়ে বললাম, ভালোবাসি জানো, ভালোবাসি, অনেক ভালোবাসি। লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। ইস, হয়েছে হয়েছে। বউ শোনো না গো, ও বউ শোনো না। বলো না গো, শুনছি তো। এখানে এখানে কিস দাও না গো। ওকে দিচ্ছি। হয়েছে এবার? এগুলো নিয়ে গিয়ে মন ভরে নাকি? রুমে চলো, ইচ্ছে মতো কিস দেব, একেবারে মন ভরিয়ে দেব। ওকে ম্যাম, চলেন। তারপর উঠে ইরা আপুকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম। ইরা আপু আমার বুকে মুখ লুকিয়ে রাখলো। তারপর আমি আমার রুমে এসে শুয়ে দিয়ে উপরে শুয়ে ঠোঁটের দিকে তাকিয়ে বললাম, এখন কি কি খেলা হবে? তাই আমিও দেখব তোমার দৌড় কত দূর। আমি ইরা আপুর উপর থেকে উঠে বললাম, আচ্ছা চেঞ্জ করে নামাজ পড়ে নাও, যাও চেঞ্জ করে আসো। ইরা আপু উঠে গিয়ে চেঞ্জ করে উজু করে আসলো, আর আমিও গিয়ে উজু করে এসে দুজনে মিলে নামাজ পড়ে নিলাম। তারপর ইরা আপুকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে উপরে চার ঠোঁট এক করে দিলাম। ইরা আপু রেসপন্স শুরু করলো। কিছুক্ষণ পরে ঠোঁট ছেড়ে দিয়ে কাঁধে মুখ ডুবিয়ে কিস করতে শুরু করলাম। তারপর নামতে নামতে বুকে, তারপর নাভিতে, নাভিতে কিস দিতেই ইরা আপু কেঁপে উঠলো আর আমার মাথার চুল খামচে ধরলো। একটা সময় ইরা আপু পাগলের মতো হয়ে গেল। তারপর আর কি, বাকিটা ইতিহাস।